Okay students, welcome to the class of physics with Moinak sir. আজকে আমরা ক্লাস 12 এর একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি। কেন এটাকে এত ইম্পর্টেন্ট বলছি? কারণ এই চ্যাপ্টারটার উপর বেস করে বোর্ডসের এক্সামে ম্যাক্সিমাম ওয়েটেজ আছে এবং নিট আর জয়েন্টের এক্সামে বেশ ভালো রকমের কোশ্চেন শুধু এই টপিকটার উপর বেস করে আসে। ওকে, আচ্ছা তাহলে যদি আমরা স্টার্ট করি তাহলে কোথা থেকে স্টার্ট করব? চলো ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ, ভেরি নচ আমরা স্টার্ট করি। অপটিক্স কি? অপটিক্স হলো স্টাডি অফ লাইট। স্টাডি অফ লাইট কে আমরা কি বলে থাকি? স্টাডি অফ লাইট কে আমরা বলে থাকি অপটিক্স। ওকে, তাহলে এইবার আমাদের জানতে হবে লাইট কি জিনিস। লাইট কি জিনিস? লাইটের দুটো প্রপার্টি আছে। একটা প্রপার্টিকে বলা হয় পার্টিকেল, পার্টিকেল নেচার, পার্টিকেল নেচার। আর সেকেন্ড প্রপার্টিটাকে কি বলা হয়? সেকেন্ড প্রপার্টিটাকে বলা হয় ওয়েভ নেচার, ওয়েভ নেচার। ওকে, তাহলে লাইটের পার্টিকেল তো সবাই জানো। লাইটের পার্টিকেলের নাম কি? লাইটের পার্টিকেলের নাম আমরা সবাই জানি ফোটন পার্টিকেল। আর লাইট কে যদি আমি বলি তাহলে লাইট কি ধরনের ওয়েভ? আমরা বলবো লাইট হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, তো এইবার লাইটের যে পার্টিকেল নেচার, লাইটের এই পার্টিকেল নেচার নিয়ে আমাদের এই টপিকের মধ্যে কোনো কিছু করার নেই। আমরা যা পড়বো সব লাইটের ওয়েভ নেচারের উপর বেস করে। ওকে, তাহলে এই যে লাইট হলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে এবার আমাদের জানতে হবে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক, ওয়েভ কাকে বলে? তার আগে সবার আগে যদি আমরা জানতে চাই ওয়েভ কাকে বলে, ওয়েভ কি না? ওয়েভ হলো ক্যারিয়ার অফ এনার্জি। ওয়েভ হলো ক্যারিয়ার অফ এনার্জি। তাহলে লাইট কি একটা এনার্জি? ডেফিনেটলি লাইট একটা এনার্জি। তাহলে লাইট কি ধরনের এনার্জি? লাইট হলো ইজ দ্যাট ফর্ম অফ এনার্জি যেটা যখন কোনো বস্তুর উপর ইনসিডেন্ট করে সেই বস্তুটাকে আমাদের সামনে কি করে তোলে? সেই বস্তুটাকে আমাদের সামনে ভিজিবল করে তোলে। তাহলে লাইট কি ফর্মের এনার্জি? লাইট ইজ দ্যাট ফর্ম অফ এনার্জি, দ্যাট ফর্ম অফ এনার্জি which when incidents on an object makes it visible to our eyes. Okay, আচ্ছা তাহলে লাইট কি? লাইট ইজ দ্যাট ফর্ম অফ এনার্জি। লাইট হলো এনার্জির সেই ফর্মটা যেটা যখন কোনো বস্তুর উপর ইনসিডেন্ট করে তখন সেই বস্তুটাকে আমাদের চোখে ভিজিবল করে তোলে। ওকে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হলো এই লাইট এনার্জিটার ক্যারিয়ার। লাইট যে এক জায়গা থেকে তৈরি হয়ে আরেক জায়গায় যাবে। যেমন আমাদের যদি আমি বলতে চাই যে এখন রাত্রিবেলায় প্রিলিমিনারি সোর্স হলো আমাদের কি? টিউবলাইট। এই টিউবলাইট থেকে যে লাইটটা তৈরি হচ্ছে, লাইটটা তৈরি হয়ে দেওয়ালের উপর পড়ছে বা কোনো একটা অবজেক্টের উপর পড়ছে, তারপর সেই অবজেক্টটাকে আমি দেখতে পাচ্ছি। তো লাইট যেই প্রপাগেট করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা কিসের মাধ্যমে? সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি করছে? লাইটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রপাগেট করিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এবার যদি তোমরা জিজ্ঞেস করো হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় কি করে, কি জিনিস এটা, তাহলে খুব সিম্পলি আমি তোমাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এটা নিয়ে ডিটেইলসে আমরা পরে হয়তো আলোচনা করব। ওকে, তাহলে একটা পজিটিভ চার্জড পার্টিকেল আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। আমরা জানি যদি পজিটিভ চার্জ পার্টিকেল একটা জায়গায় স্ট্যাটিক কন্ডিশনে থাকে তার চারপাশে একটা রিজিয়ন তৈরি হয়। যদি একটা পজিটিভ বা যদি কোনো রকমের একটা চার্জ পার্টিকেল কোনো একটা জায়গায় স্ট্যাটিক কন্ডিশনে থাকে তাহলে তার চারপাশে একটা রিজিয়ন তৈরি হয়। এই রিজিয়নটাকে আমরা বলি কি? এই রিজিয়নটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? যে রিজিয়নের মধ্যে আমি যদি বাইরে থেকে কোনো একটা পজিটিভ বা নেগেটিভ পার্টিকেলকে নিয়ে আসি তখন পোলারিটি অনুযায়ী সেই পজিটিভ বা নেগেটিভ পার্টিকেলটা ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন ফিল করবে যে রিজিয়নের মধ্যে, সেই রিজিয়নকে আমি বলে থাকি ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড কেন তৈরি হচ্ছে? না ডিউ টু স্ট্যাটিক চার্জ। ডিউ টু স্ট্যাটিক চার্জ একটা ফিল্ড তৈরি হচ্ছে, যেই ফিল্ডটাকে আমরা বলে থাকছি ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে এইবার এই চার্জ পার্টিকেলটাকে যদি আমি একটা তারের মাধ্যমে, একটা ওয়্যারের মধ্যে দিয়ে মোশন করাইয়ে দিই, এই চার্জ পার্টিকেলটাকে যদি আমি একটা ওয়্যারের মধ্যে দিয়ে প্রপাগেট করিয়ে দিই, তাহলে আমরা জানি কোনো যদি চার্জ পার্টিকেল একটা ওয়্যারের মধ্যে দিয়ে প্রপাগেট করতে শুরু করে তাহলে সেখানে কি তৈরি হবে? সেখানে ডেফিনেটলি কারেন্ট তৈরি হয়। তো এর পাশে যদি আমি একটা পজিটিভ বা নেগেটিভ চার্জ পার্টিকেল রাখি, আমি যদি একটা চার্জ পার্টিকেল এখানে রাখি, ইট মে বি পজিটিভ অর নেগেটিভ, যা খুশি হতে পারে, তাহলে কি দেখা যাবে? কিচ্ছু হবে না। দেখা যাচ্ছে যে এই চার্জ পার্টিকেলটা না অ্যাট্রাক্টেড হচ্ছে না রিপেলড হচ্ছে। তখন এই চার্জ পার্টিকেলটাকে যদি একটা মোশন দিয়ে দেওয়া যায়,
এই চার্জ পার্টিকেলটাকে যদি একটা মোশন দিয়ে দেওয়া যায়, দেখা যাবে এই চার্জ পার্টিকেলটা হয় এদিকে বা এদিকে বেঁকে যাচ্ছে। তখন তার মানে একটা জিনিস এখানে বোঝা গেল যে এখানে কিছু তো একটা ফিল্ড ডেফিনেটলি আছে, আদারওয়াইজ চার্জ পার্টিকেলটার মোশনের যে ট্র্যাজেক্টরি সেটা চেঞ্জ হতো না। ওকে, তাহলে এখানে কি ফিল্ড আছে? এখানে কি ইলেকট্রিক ফিল্ড আছে? আমি বলবো ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ড নেই। যদি ইলেকট্রিক ফিল্ড থাকতো তাহলে এই চার্জ পার্টিকেলটা ইনিশিয়াল অবস্থায়, বেসিক অবস্থাতেই এই চার্জ পার্টিকেলটা হয় অ্যাট্রাক্টেড বা রিপেলড কিছু একটা হতো, কিন্তু কিচ্ছু হয়নি। স্ট্যাটিক কন্ডিশনে যখন ছিল চার্জ পার্টিকেলটা তখন তার মধ্যে কোনো এফেক্ট হয়নি, কিন্তু এই চার্জ পার্টিকেলটাকে যখনই আমরা মুভ করিয়ে দিচ্ছি তখনই দেখতে পাচ্ছি তার ডিরেকশনের একটা চেঞ্জ আসছে। এইবার যদি এর পাশে আমি একটা ম্যাগনেটিক নিডল রেখে দিই, এর পাশে যদি আমি একটা ম্যাগনেটিক নিডল রেখে দিই, দেখবো ম্যাগনেটিক নিডলটা বিভিন্ন সময়ে বিভিন্ন ডিরেকশনে চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন আমরা তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, আচ্ছা একটা ম্যাগনেটিক নিডলের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আছে, এই ম্যাগনেটটাকে যদি আমরা ডেভিয়েট করতে চাই নিজের পজিশন থেকে, তাহলে ডেফিনেটলি আমায় ম্যাগনেটিক ফিল্ড আনতে লাগবে। তার মানে এর চারপাশে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড আছে, যার জন্য এই ম্যাগনেটিক নিডলটা নিজের পজিশন থেকে ডেভিয়েট করা যাচ্ছে। একদম তাই। তাহলে আমরা কি দেখলাম, এর চারপাশে একটা মুভিং চার্জের চারপাশে যে ফিল্ডটা তৈরি হয় তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, তবে একটা শর্ত আছে, চার্জটা কিভাবে মুভ করতে হবে? চার্জটা মাস্ট বি মুভিং ইন ইউনিফর্ম ভেলোসিটি। চার্জ মাস্ট বি মুভিং ইন ইউনিফর্ম ভেলোসিটি। চার্জটাকে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে হবে। ওকে, তার মানে একটা জিনিস দেখলাম, স্ট্যাটিক চার্জের জন্য তার চারিদিকে ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ভেলোসিটিতে মুভিং চার্জের জন্য তার চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। এইবার যদি আমি বলি একটা চার্জড পার্টিকেলকে যদি আমি নিজের পজিশন থেকে টু এন্ড ফ্রো মোশনে মুভ করাই, তার মানে দেখতে পাচ্ছ তোমরা এখানে চার্জ পার্টিকেলটা কি করছে? চার্জ পার্টিকেলটা ভাইব্রেট করছে বা অসিলেট করছে। তার মানে ভাইব্রেশন বা অসিলেশন আমরা সিম্পল হারমোনিক মোশনে পড়ে এসেছি, F is proportional to -a। therefore একটা জিনিস বলতে পারি, ভাইব্রেশন বা অসিলেশন হলো একটা অ্যাক্সেলারেটিং মোশন। ওকে, তাহলে বলছে যে যদি কোনো চার্জ পার্টিকেল টু এন্ড ফ্রো মোশনে বা অ্যাক্সেলারেটিং মোশনে মুভ করে, তখন তার চারিদিকে যে ফিল্ডটা জেনারেট হয় সেই তাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। কি বললাম? যখন কোনো চার্জ পার্টিকেল অ্যাক্সেলারেটিং মোশনে মুভ করে তখন তার চারিদিকে যে ফিল্ড জেনারেট হয়, দ্যাট ফিল্ড ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এবং এই চার্জ পার্টিকেল গুলো তখন তার চারিদিকে যে ওয়েভ প্রপাগেট করায় সেই ওয়েভটাকে আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আরেকবার সামারাইজ করি কি বলছি। যেটা বলছিলাম সেটা হলো, কোন চার্জ পার্টিকেল যদি কোনো একটা জায়গায় স্ট্যাটিক কন্ডিশনে থাকে তখন তার চারিদিকে যে ফিল্ডটা তৈরি হয় তাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। যদি চার্জ পার্টিকেলটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে তার চারিদিকে যে ফিল্ডটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। এবং যদি এই চার্জ পার্টিকেলটা অ্যাক্সেলারেটিং মোশনে মুভ করে তখন তার চারিদিকে যে ফিল্ডটা তৈরি হয় তাকে আমরা বলে থাকি কি? তাকে আমরা বলে থাকি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ওকে, আচ্ছা তাহলে এবার একটা জিনিস দেখতে হবে যে লাইটের ডেফিনেশনে আমরা বলেছিলাম কি, যে লাইট হলো সেই ফর্ম অফ এনার্জি যেটা কোনো একটা অবজেক্টের উপর পড়লে সেই অবজেক্টটাকে আমাদের কাছে ভিজিবল করে। তাহলে ভিজিবল লাইট রেঞ্জ বলতে আমরা কি বুঝি? ভিজিবল রেঞ্জ বলতে আমরা বুঝি বিগজিয়ার। ওকে, আমরা সবাই এটা জানি ভিজিবল রেঞ্জ বলতে আমরা কি বুঝি? ভিজিবল রেঞ্জ বলতে আমরা বুঝি ভিজিয়ার। তাহলে ভিজিয়ারের আগে পরে যদি আরো 3-4টে রেস সম্বন্ধে আমরা জানতে চাই তাহলে কি হবে? ভিজিয়ারের ভায়োলেটের আগে থাকে আল্ট্রাভায়োলেট। ওকে, তার আগে থাকে এক্স রে, তার আগে থাকে কি গামা রে। এবং আমি যদি ডান দিকে আরো শিফট করতে চাই তাহলে রেডের পরে পাবো ইনফ্রারেড, তারপরে পাবো আমি কি? তারপরে পাবো মাইক্রোওয়েভস, এবং তারপরে পাবো রেডিও ওয়েভস। ঠিক আছে, এন্ড সো অন, আর অনেক কিছু। তাহলে এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই ভায়োলেট থেকে রেড, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা হলো আমাদের কি? এই রেঞ্জটা হলো আমাদের ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জ। তাহলে এইবার ভিজিবল রেঞ্জ তো একটা পার্টিকুলার লিমিট থাকতে হবে, কিসের? না ওয়েভলেন্থের বা ফ্রিকোয়েন্সির একটা লিমিট থাকতে হবে। তাহলে আমি যদি দেখি যে ভিজিবল রেঞ্জের লোয়ার লিমিট কত, অ্যাপ্রক্সিমেটলি 4000 অ্যাংস্ট্রম থেকে আপার লিমিট হলো 8000 অ্যাংস্ট্রম। মানে 4000 অ্যাংস্ট্রমের ওয়েভলেন্থ থেকে 8000 অ্যাংস্ট্রমের ওয়েভলেন্থ পর্যন্ত যদি লাইট রেস গুলোকে আমি কনসিডার করি, দে মাস্ট বি দ্য ভিজিবল রেঞ্জেস। ওকে, তার মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, 4000 অ্যাংস্ট্রম কি ওয়েভলেন্থ, 8000 অ্যাংস্ট্রম কি ওয়েভলেন্থ। তার মানে আমি যত সিরিজের ডান দিকে শিফট করছি ওয়েভলেন্থ কি হচ্ছে? ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যত ডান দিকে শিফট করছি ওয়েভলেন্থ ল্যাম্বডা আমাদের ইনক্রিজ করছে। তার মানে একই ব্যাপার, আমরা যখন
ডান দিক থেকে বাঁ দিকে শিফট করব তখন দেখতে পাবো ওয়েভলেন্থ ডিক্রিজ করছে, মানে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি এদিকে ইনক্রিজ করছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, ভায়োলেটের ভিজিবল রেঞ্জের মধ্যে ভায়োলেটের ওয়েভলেন্থ কি, ভায়োলেটের ওয়েভলেন্থ হলো সবথেকে কম। আর এই রিলেশনটা তো আমরা ডেফিনেটলি জানি, ওয়েভলেন্থ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। wavelength is inversely proportional to frequency। তার মানে একটা জিনিস আমি বলতে পারি, যার ওয়েভলেন্থ যত কম তার ফ্রিকোয়েন্সি তত বেশি। তার মানে এই ভিজিবল রেঞ্জের মধ্যে সবথেকে কম ওয়েভলেন্থ কার, ভায়োলেটের। তাই জন্য ভায়োলেটের ফ্রিকোয়েন্সি কি হবে, সবথেকে বেশি। আর সবথেকে বেশি ওয়েভলেন্থ কার, রেডের। তার মানে রেডের ফ্রিকোয়েন্সি কি হবে, সবথেকে কম। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে রেড লাইট কে কেন ডেঞ্জার সাইন হিসেবে বা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। যেহেতু রেড লাইটের ওয়েভলেন্থ সবথেকে বেশি, সেই কারণে রেড লাইটটা সবথেকে দূর থেকে আমাদের চোখে ভিজিবল হয়। ঠিক আছে, রেড লাইট অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে এবং ওর ওয়েভলেন্থ বেশি হওয়ার জন্য ফ্রিকোয়েন্সি কি, ওর ফ্রিকোয়েন্সি অনেক কম, এবং ফ্রিকোয়েন্সি কম হওয়ার জন্য ওর ডেভিয়েশন হয়ে যায় অনেক কম। ডেভিয়েশন কি জিনিস, ডেভিয়েশন হলো ধরো রে একটা পাথে যাচ্ছে, সেই পাথ থেকে বেঁকে অন্যদিকে চলে গেল। দিস প্রপার্টি অফ ওয়েভ ইজ কল্ড বা রে ইজ কল্ড ডেভিয়েশন। ওকে, কিন্তু এই ক্ষেত্রে যা ফ্রিকোয়েন্সি যত কম তার ডেভিয়েশন তত কম। তার মানে রেড লাইটের ডেভিয়েশন কি হলো, রেড লাইটের ডেভিয়েশন হলো সবথেকে কম। এই কারণে রেড লাইটকে আমরা কি বিপদ সংকেত হিসেবে ইউজ করতে পারি। ডেফিনেটলি তোমরা এতটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, আচ্ছা এইবার বেসিকটা তো পুরোটা দেখলাম। এইবার আমরা বলি যে অপটিক্স মানে যে স্টাডি অফ লাইট। অপটিক্স মানে কি, অপটিক্স মানে যে স্টাডি অফ লাইট। এই অপটিক্স স্টাডি অফ লাইট কে কি আমরা কিছু ভাগে ভাগ করতে পারি? ডেফিনেটলি পারি। আমরা দেখেছি যে লাইটের দুটো প্রপার্টি, একটা হলো পার্টিকেল নেচার বা দুটো নেচার বলতে পারি, একটা পার্টিকেল নেচার, একটা ওয়েভ নেচার। ওকে, পার্টিকেল নেচার নিয়ে এখন আমাদের কিছু পড়ার নেই, কিন্তু লাইটের এই ওয়েভ নেচারের উপর ডিপেন্ড করে লাইটের স্টাডিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ কল্ড রে অপটিক্স, another one is called wave optics। ওকে, তাহলে রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স এর মধ্যে পার্থক্য কি? আমাদের 12th এর সিলেবাসে দুটোই আছে। ঠিক আছে, সেই কারণে আমরা দুটো নিয়ে স্টাডি করব, কিন্তু এখন আপাতত আমরা রে অপটিক্স নিয়ে স্টাডি করব। কিন্তু তার আগে আমরা এই দুটো টপিকের মধ্যে বেসিক পার্থক্যটা বোঝার চেষ্টা করি। রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স এর মধ্যে পার্থক্যটা কোথায়? রে অপটিক্স এর ক্ষেত্রে যে সমস্ত অবজেক্ট ইউজ হয়, সেই অবজেক্ট গুলো কি, যেমন মিরর, গ্লাস ব্লক, এটসেট্রা। ওকে, তার মানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি যদি এই মিরর, গ্লাস ব্লক এগুলোর ডাইমেনশনের সাথে লাইটের ওয়েভলেন্থের একটা কম্পারিজনে আসি, তাহলে আমি দেখতে পাবো লাইটের ওয়েভলেন্থটা এদের ডাইমেনশনের তুলনায় নেগলিজেবল। ওকে, তার মানে মিরর, গ্লাস ব্লক, রে অপটিক্স এর ক্ষেত্রে যে সমস্ত অবজেক্ট ইউজ করা হয়, ডাইমেনশন অফ অবজেক্টস, dimension of objects in this case must be very greater than wavelength of light। dimension of objects must be very greater than wavelength of light। একই ভাবে ওয়েভ অপটিক্স কে যদি আমরা ডিফাইন করতে চাই, এখানে যে সমস্ত অবজেক্ট ইউজ করা হয়, এখানে কোন ধরনের অবজেক্ট ইউজ করা হয়, যেমন বেসিক অবজেক্ট হলো এখানে স্লিটস, ছিদ্র। যে সমস্ত স্লিটস ইউজ করা হয় তাদের ডাইমেনশন বা অ্যাপারচার যদি আমি বলতে চাই, ডাইমেনশন অফ স্লিটস মাস্ট বি ইকুইভ্যালেন্ট টু ওয়েভলেন্থ অফ লাইট। তার মানে এই ক্ষেত্রে ডাইমেনশন অফ স্লিটস ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে এই স্লিট গুলোর ডাইমেনশন কি রকম হবে? এই স্লিট গুলোর ডাইমেনশন হবে আমাদের লাইটের ওয়েভলেন্থের সাথে কম্পারেবল। ওকে, এইটাই হলো বেসিক পার্থক্য রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসপত্রগুলো না জেনে না বুঝেই চ্যাপ্টার করতে শুরু করে, চ্যাপ্টার মুখস্থ করতে শুরু করে। ওকে, কিন্তু এই জিনিসপত্রগুলো জানা আমাদের খুব দরকার, যাতে চ্যাপ্টারটা আমরা ফ্রম ভেরি স্ক্র্যাচ, ফ্রম ভেরি নচ আমরা বুঝতে পারি। ঠিক, তাহলে যেহেতু বললাম যে লাইটের ওয়েভ নেচারের উপর ডিপেন্ড করে আমরা কি করছি, লাইটের স্টাডিকে, অপটিক্সকে দুটো পার্টে ভাগ করছি। একটা হলো রে অপটিক্স, একটা হলো ওয়েভ অপটিক্স। কিন্তু ওয়েভ অপটিক্স নিয়ে এখন আমরা কিছু আলোচনা করব না, আমাদের যাবতীয় আলোচনা হবে রে অপটিক্স এর উপরে। ওকে, তাহলে রে অপটিক্স এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা আছে যেটাকে বলে রে অপটিক্স এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা আছে যার নাম হলো রে। আচ্ছা, হোয়াট ইজ রে? রে ইজ নাথিং বাট the path through which light travels is called ray। তার মানে যে পাথ দিয়ে লাইট ট্রাভেল করছে সেই পাথটাকে আমি রে বলি, আর
আরেকটা জিনিস যেটা আমরা জানি, বান্ডেল অফ রেজ, যদি একসাথে অনেকগুলো রে একটা মিডিয়ামের উপর এসে বা একটা সিস্টেমের উপর এসে ইনসিডেন্ট করে, তখন আমরা তাদের বলি বান্ডেল অফ রেজ। আর এই বান্ডেল অফ রেজ কে এক কথায় কি বলা হয়? এই এক কথায় বলা হয় বিম। বান্ডেল অফ রেজ কে এক কথায় আমরা কি বলে থাকি? বান্ডেল অফ রেজ কে এক কথায় আমরা বলে থাকি কি? বিম। ওকে, তাহলে এইটা হলো আমাদের বেসিক। এইবার যেহেতু লাইটের ওয়েভ নেচার নিয়ে আমরা এখানে আলোচনা করছি, লাইটের ওয়েভ প্রপার্টি বা ওয়েভ নেচার নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে ওয়েভ মানেই সেখানে দেয়ার মাস্ট বি সাম প্রপার্টিজ। দেয়ার মাস্ট বি সাম প্রপার্টিজ। যেমন ওয়েভ থাকলেই সেখানে কি হবে? রিফ্লেকশন হবে, সেখানে কি হবে? রিফ্র্যাকশন হবে, সেখানে ইন্টারফারেন্স হবে, সেখানে ডিফ্র্যাকশন হবে, আরো অনেক কিছু, সেখানে ডিসপারশন হবে, সেখানে সুপারইম্পোজিশন হবে, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু। কিন্তু শুধু প্রথম দুটো ছাড়া বাকি মোটামুটি ভাবে কোনো প্রপার্টি আমরা টেরেস্ট্রিয়াল জগতে দেখতে পাই না। প্রথম দুটো প্রপার্টি ছাড়া বাকি মোটামুটি কোনো প্রপার্টি আমরা টেরেস্ট্রিয়াল জগতে দেখতে পাই না। ওকে, বাকি সমস্ত প্রপার্টি মোটামুটি সাবঅ্যাটমিক রেঞ্জে বা লাইটের ওয়েভলেন্থ সেই রেঞ্জের সাথে কম্পারেবল যে ডাইমেনশনটা হয়, সেই ডাইমেনশনে বাকি প্রপার্টি গুলো দেখা যায়। তাহলে আমরা এখন রে অপটিক্সে শুধু রিফ্লেকশন আর রিফ্র্যাকশন নিয়েই পড়বো। তাহলে তোমরা বলবে, আচ্ছা রে অপটিক্সেই কি শুধু রিফ্লেকশন আর রিফ্র্যাকশন আছে, ওয়েভ অপটিক্সে নেই? ডেফিনেটলি ওয়েভ অপটিক্সেও এই টপিকগুলো আমরা আবার পড়বো, কিন্তু অন্যভাবে পড়বো। ওকে, তাহলে অপটিক্সের ক্ষেত্রে আমরা প্রথম যেটা স্টাডি করতে চলেছি, দ্যাট ইজ কল্ড রিফ্লেকশন। প্রথম যেটা স্টাডি করতে চলেছি তাকে আমরা কি বলছি? রিফ্লেকশন। ওকে, তাহলে রিফ্লেকশন কাকে বলে মোটামুটি তোমরা সবাই জানো। এই একটা ওপেক মিডিয়াম, যদি কোনো ওপেক মিডিয়ামের উপর কোনো সোর্স থেকে এসে লাইট ইনসিডেন্ট করে, ডেফিনেটলি লাইটটা কি হবে? এই ওপেক মিডিয়াম ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না, তাহলে ও রিফ্লেক্ট ব্যাক করে আবার ফার্স্ট মিডিয়ামে চলে আসবে। দিস প্রপার্টি ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। তাহলে এই যে লাইট রেটা যেটা ইনসিডেন্ট করছে তাকে আমরা বলে থাকি কি? তাকে আমরা বলে থাকি ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রে। ওকে, আর যে লাইটটা রিফ্লেক্ট ব্যাক করে যাচ্ছে তাকে আমরা কি বলে থাকি? রিফ্লেক্টেড রে। এই সারফেসটা যার উপর এসে লাইটটা ইনসিডেন্ট করছে তাকে আমরা কি বলে থাকি? সারফেস অফ ইনসিডেন্স। সারফেস অফ ইনসিডেন্স। যে পয়েন্টে এসে ইনসিডেন্ট করছে তাকে আমরা কি বলে থাকি? পয়েন্ট অফ ইনসিডেন্স। পয়েন্ট অফ ইনসিডেন্স। ঠিক, এইবার এই পয়েন্ট থেকে যদি এই সারফেসের উপর একটা নরমাল ড্র করতে চাই, তাহলে এই নরমালটার আমরা কি নাম দেব? ডেফিনেটলি নরমাল অফ ইনসিডেন্স। ওকে, নরমাল অফ ইনসিডেন্স। ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো কি পারছো না আমায় ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এটা হলো ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নরমাল অফ ইনসিডেন্স, পয়েন্ট অফ ইনসিডেন্স এন্ড সারফেস অফ ইনসিডেন্স। তোমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছো? তাহলে তার আগে আরেকটা জিনিস বলি যে রিফ্লেকশন তাহলে কাকে বলে না, কোনো একটা মিডিয়াম থেকে বা সোর্স থেকে যদি লাইট রে এসে কোনো একটা ওপেক মিডিয়ামের উপর ইনসিডেন্ট করে, তখন সেই লাইট রে ওপেক মিডিয়ামে বা সেকেন্ড মিডিয়ামে না ঢুকে ফার্স্ট মিডিয়াম দিয়েই আবার ফেরত চলে যায়। দিস প্রপার্টি অফ ওয়েভ বা দিস প্রপার্টি অফ লাইট ইজ কল্ড রিফ্লেকশন। ঠিক আছে, এইবার রিফ্লেকশনের কিছু লজ আছে, সেই লস গুলো যদি আমরা দেখি, তোমরা ফার্স্ট লটা বোর্ডেই দেখতে পাচ্ছ। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, ইনসিডেন্ট রে বলো, রিফ্লেক্টেড রে বলো, পয়েন্ট অফ ইনসিডেন্স, সারফেস অফ ইনসিডেন্স, নরমাল অফ ইনসিডেন্স, এই সবকিছু কি আঁকতে গিয়ে আমার বোর্ড থেকে বাইরে চলে আসতে হয়েছে বা বোর্ড ভেঙে ঢুকে যেতে হয়েছে? কিছু না। তার মানে এই সবকিছু বোর্ডের সেম প্লেনে আছে। তাহলে ফার্স্ট ল এখানেই আমার তৈরি হয়ে গেল, দ্যাট ইজ ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, পয়েন্ট অফ ইনসিডেন্স, surface of incidence and normal of incidence all lie in the same plane, all lie on the same plane. এটা হলো first law of reflection। ছোটবেলা থেকে সবাই এটা পড়ে এসেছে। সেকেন্ড ল নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, সেকেন্ড ল কি বলছে? যে এই ইনসিডেন্ট লাইট রেটা নরমালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটাকে আমি বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এবং রিফ্লেক্টেড লাইট রেটা নরমালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তাকে আমরা কি নাম দিই? তাকে আমরা নাম দিই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। According to the second law of reflection, this angle I
must be equal to angle R, angle of incidence আর angle of reflection must be equal to each other. ওকে, আচ্ছা এইবার তাহলে আরেকটা ছোট্ট জিনিস বলে থাকি, এই যে সারফেসটা নিয়ে আলোচনা করলাম, সারফেসটা কি ধরনের হতে পারে? সারফেসটা দু ধরনেরই হতে পারে, একটা হলো প্লেন সারফেস বা পলিশড সারফেসও বলা হয়, সেকেন্ড ওয়ান ইজ রাফ সারফেস। তার মানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, ডেফিনেটলি এই যে সারফেসটা, এই সারফেস দুটোর উপর ডিপেন্ড করে রিফ্লেকশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, কারণ কখনোই প্লেন সারফেসের উপর লাইট পড়লে যে বিহেভ করবে, যে প্রপার্টি শো করবে, রাফ সারফেসের উপর লাইট পড়লে সেম প্রপার্টি শো করবে না। তাই জন্য আমি বলতে পারি কি সারফেসের উপর ডিপেন্ড করে, সারফেসের উপর বেস করে আমি রিফ্লেকশনকেও দুটো পার্টে ভাগ করতে পারবো। সেগুলো কি? সারফেসের উপর বেস করে আমরা রিফ্লেকশনকে যে দুটো পার্টে ভাগ করতে পারি, তাদের ফার্স্ট পার্টকে বলা হয় রেগুলার রিফ্লেকশন, আর সেকেন্ড পার্টকে বলা হয় ডিফিউজড রিফ্লেকশন। So what is regular reflection, what is diffuse reflection? একটা ছোট্ট জিনিস আমাদের জানতে হবে, আমরা একটা জিনিস কনসিডার করব কি না, লাইট সোর্স অফ লাইট যখন ইনফিনিটিতে আছে, সেখান থেকে যে লাইট রেজ গুলো আসে তারা সব সময় কি হয়, প্যারালাল টু ইচ আদার। তাহলে কি বললাম, সোর্স অফ লাইট যখন ইনফিনিটি থাকে, সেখান থেকে যে রেজ গুলো আসে তারা সব সময় হয় প্যারালাল টু ইচ আদার। এরকমই কিছু প্যারালাল লাইট রেজ আমরা যদি এখানে কনসিডার করি, ওকে, তাহলে এই লাইনটা এই চারটে রেজই প্যারালাল টু ইচ আদার, ঠিক? তাহলে এই বরাবর এই প্রত্যেকটা লাইটের পয়েন্ট অফ ইনসিডেন্স বরাবর যদি আমরা নরমাল ড্র করি, দেখতে পাবো এই লাইনগুলোর মতো এই নরমাল গুলো একে অপরের সাথে প্যারালাল। তাহলে ডেফিনেটলি আমি বলবো ইনসিডেন্ট অ্যাঙ্গেল প্রত্যেক লাইটের ক্ষেত্রে কি সেম? হ্যাঁ, সেম, ডেফিনেটলি সেম। সরি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল প্রত্যেকটা লাইটের ক্ষেত্রেই সেম। যদি সেম হয় তাহলে তোমরা বলো অ্যাকর্ডিং টু সেকেন্ড ল অফ রিফ্লেকশন আমাদের রিফ্লেক্টেড লাইট রেটাও কি সেম হবে না? ডেফিনেটলি সেম হবে। প্রত্যেক কটার ক্ষেত্রে আমাদের যে রিফ্লেক্টেড লাইট রেটা বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা সেম হবে, এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যদি সেম হয়, তাহলে দেখতে পাচ্ছি যে রিফ্লেক্টেড লাইট রেজও প্যারালাল টু ইচ আদার। এই ধরনের রিফ্লেকশনকে আমরা বলে থাকি রেগুলার রিফ্লেকশন। তাহলে রেগুলার রিফ্লেকশন কখন হচ্ছে? যখন আমার সারফেসটা হবে প্লেন সারফেস বা পলিশড সারফেস, তখন যে রিফ্লেকশনটা অকার করে, দ্যাট রিফ্লেকশন ইজ কল্ড রেগুলার রিফ্লেকশন। আর ডিফিউজ রিফ্লেকশন কাকে বলে? যখন সারফেসটা প্লেন না হয়ে হবে আমার রাফ সারফেস, তখন কি হচ্ছে, এই ক্ষেত্রেও যে লাইট রেজ গুলো আসছে তারা হবে প্যারালাল টু ইচ আদার, কারণ সারফেস চেঞ্জ হয়ে গেলে সোর্সের উপর তো সেটা কোনো ম্যাটার করে না। তাহলে এই ক্ষেত্রে সারফেসটা কি হবে, প্যারালাল টু ইচ আদার। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পয়েন্ট অফ ইনসিডেন্স গুলো তারা ডেফিনেটলি এক প্লেনে নেই, বা একই সার্কেলের কার্ভেচারও আমি বলতে পারবো না। তাই জন্য আমি যদি এই পয়েন্ট অফ ইনসিডেন্স থেকে একটা নরমাল ড্র করি, একটা ট্যানজেন্ট ড্র করি, এই ট্যানজেন্টের যে নরমালটা হবে সেটাই হলো আমার ফার্স্ট রের জন্য নরমাল অফ ইনসিডেন্স, সেইটাই হলো আমার নরমাল অফ রিফ্লেকশন। ফার্স্ট রের জন্য এই ট্যানজেন্টের যে নরমালটা হবে সেটাই হলো আমার নরমাল অফ রিফ্লেকশন। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে এইখানে যে অ্যাঙ্গেল আই তৈরি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এখানে যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন তৈরি হবে, দে আর ইকুয়াল টু ইচ আদার। তার মানে এই হয়ে গেল আমার ফার্স্ট ইনসিডেন্ট রে এর ক্ষেত্রে রিফ্লেক্টেড রে। এবার যদি আমরা সেকেন্ড পয়েন্ট অফ ইনসিডেন্স দেখি, তাহলে এই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো নরমালটা এরকম জায়গায় হবে। তাহলে এই দুটো কেসে তোমরা লক্ষ্য করে দেখো, এখানে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দুটো সেম? ডেফিনেটলি না। তার মানে রিফ্লেক্টেড রে দুটো ডিফারেন্ট ডিরেকশনে হবে। থার্ড পয়েন্টটা যদি আমি দেখতে চাই, এখানে আমি নরমালটা ট্যানজেন্টটা এরকম পাচ্ছি, নরমালটা হবে এরকম, মানে এই ক্ষেত্রে রিফ্লেক্টেড রেটা এই ডিরেকশনে। ফোর্থ রেটা যদি আমি দেখি, তাহলে এই ক্ষেত্রে ট্যানজেন্ট এরকম, নরমাল এই দিকে, সুতরাং লাইটটা চলে যাবে এই দিকে। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে রেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে ইনসিডেন্ট রেটা যদি প্যারালাল টু ইচ আদার হয়, ডেফিনেটলি রিফ্লেক্টেড রেসও প্যারালাল টু ইচ আদার হবে। বাট ডিফিউজড রিফ্লেকশনের ক্ষেত্রে ইনসিডেন্ট রে তো প্যারালাল টু ইচ আদার হবেই, বাট রিফ্লেক্টেড রেটা মাস্ট বি স্ক্যাটারিং, তারা কোনোদিনও প্যারালাল টু ইচ আদার হতে পারে না, এক একটা রে এক এক দিকে মুভ করছে। তাহলে এটা কখন হবে? এটা তখনই হবে যখন আমার এই সারফেসটা হয়ে যাবে কি রাফ সারফেস। যখন আমার এই সারফেসটা কি হয়ে যাবে
রাফ সারফেস। তাহলে এই হলো আমাদের প্লেনের উপর ডিপেন্ড করে আমরা রিফ্লেকশনকে এই দুটো পার্টে ভাগ করলাম। ওকে, এইবার আরেকটা ছোট্ট কেস যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এই যদি আমার সারফেস অফ ইনসিডেন্স হয়, এই যদি আমার সারফেস অফ ইনসিডেন্স হয় তাহলে এই হবে আমার নরমাল অফ ইনসিডেন্স বা নরমাল। ওকে, তাহলে আমি যদি বলি যে কোনো একটা লাইট রে যদি নরমাল বরাবর ইনসিডেন্স করে তাহলে তোমরা আমাকে একটা কথা বলো যে রিফ্লেক্টেড লাইট সে কোন দিকে যাবে। একটা ছোট্ট কথা দেখো তো, আমরা জানি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কাকে বলে, নরমালের সাথে ইনসিডেন্ট রেটা যে অ্যাঙ্গেল তৈরি করে তাকেই বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। কিন্তু এখানে আমরা একটা ছোট্ট জিনিস দেখতে পাচ্ছি যে লাইটটা নরমাল বরাবর ইনসিডেন্ট করছে, তাহলে এই ক্ষেত্রে লাইট রেটা নরমালের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে, ডেফিনেটলি 0 ডিগ্রি। ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করে 90 ডিগ্রি বলবে, কিন্তু একটা কথা বারবার বলে রাখি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কিন্তু নরমালের সাথে ইনসিডেন্ট লাইট রে যে অ্যাঙ্গেলটা তৈরি করে তাকে বলা হয়, নাকি সারফেসের সাথে ইনসিডেন্ট লাইট রে যে অ্যাঙ্গেলটা তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 0 হয় তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি 0 হবে না, আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 0 হলে লাইট রেটা আবার সেম পাথেই ব্যাক করে যাবে। এই ফেনোমেনাটাকে আমরা কি বলে থাকি, এই ফেনোমেনাটাকে আমরা বলে থাকি নরমাল ইনসিডেন্স। ওকে, ডেফিনেটলি ব্যাপারটা বোঝা গেল, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এই হলো আমাদের রিফ্লেকশনের বিভিন্ন ক্যাটাগরিজ। এইবার লাইট নিয়ে যেহেতু যখন আমরা আলোচনা করছি সেখানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো ইমেজ। লাইট নিয়ে আলোচনা করলে সেই ক্ষেত্রে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কি হয়, ইমেজ। তাহলে ইমেজ সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। তাহলে ইমেজ সম্বন্ধে যদি জানতে চাই তাহলে ইমেজ কত ধরনের হয়, আমরা সবাই জানি ইমেজ দু ধরনের হয়। ইমেজ হয় দু ধরনের, একটা কি রিয়েল ইমেজ, সেকেন্ড ওয়ান ইজ কল্ড ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ। ওকে, আচ্ছা একটা ছোট্ট কথা বলি। কথাটা কি, কথাটা হলো রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজের ডেফিনেশন তো প্রচুর বইতে আছে, সমস্ত বইতেই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজ কোনো কোনো ক্ষেত্রে চিনতে আমাদের প্রচুর অসুবিধা হয়। কোনটা রিয়েল ইমেজ কোনটা ভার্চুয়াল ইমেজ চিনতে আমাদের প্রচুর অসুবিধা হয়। ঠিক আছে, তাই জন্য আমি কিছু শর্ট ট্রিক্স বলছি যেটাতে তোমরা সহজেই চিনতে পারবে কোনটাকে রিয়েল ইমেজ কোনটাকে ভার্চুয়াল ইমেজ বলা হয়। আচ্ছা, ইমেজ কখন তৈরি হয়? ইমেজ সবসময় একটা জিনিস জানবে, ইমেজ তখনই তৈরি হবে যখন লাইটটা রিফ্লেক্টেড ব্যাক হয়ে আসছে। ওকে, রিফ্লেকশনের আগে কোনোদিন ইমেজ তৈরি হতে পারে না, আফটার রিফ্লেকশন সবসময় ইমেজ তৈরি হয়। ওকে, তাহলে এইবার রিয়েল ইমেজের মধ্যে আছে রিয়েল, ভার্চুয়াল ইমেজের মধ্যে একটা কথা আছে যাকে বলে ভার্চুয়াল। তাহলে রিয়েল ইমেজ কাকে বলবো না, কোন রিফ্লেক্টিং সারফেসের রিয়েল সাইডে একটা রিফ্লেক্টিং সারফেস যদি আমরা একটা কনসিডার করি তাহলে রিফ্লেক্টিং সারফেসকে এরকম ভাবে আঁকা হয় যে পার্টটা ডটেড আছে বা যে পার্টটাকে আমরা লাইন টেনে দিয়েছি সেই পার্টটাকে আমরা বলি ভার্চুয়াল পার্ট, আর যে পার্টটা ব্ল্যাঙ্ক সেই পার্টটাকে বলি রিয়েল পার্ট। এই রিয়েল পার্টেই সমস্ত অবজেক্ট থাকে। তার মানে লাইট রেজ রিফ্লেকশনের পরে যদি রিয়েল সাইডে মিট করে, লাইট রেজ রিফ্লেকশনের পরে যদি রিয়েল সাইডে মিট করে যে ইমেজটা তৈরি হবে, দ্যাট ইমেজ ইজ কল্ড রিয়েল ইমেজ। আর ভার্চুয়াল ইমেজ কাকে বলে, এখন তোমরা যদি বলো লাইট রেজ রিফ্লেকশনের পরে যদি ভার্চুয়াল সাইডে মিট করে, ডেফিনেটলি হতে পারে না, কারণ লাইট রেজ ভার্চুয়াল সাইডে যেতেই পারে না। আমরা প্রথমেই দেখলাম এটা তো ওপেক মিডিয়াম। তাহলে আমরা কি বলবো, বলছে যে লাইট রেজ রিফ্লেকশনের পরে যদি মনে হয় যে ভার্চুয়াল সাইডে কোনো একটা পয়েন্ট থেকে লাইট রেটা ডাইভার্জিং, কি বললাম, লাইট রে রিফ্লেকশনের পরে যদি কখনো মনে হয় ভার্চুয়াল সাইডে, যেমন ধরো সাপোজ আমি এখানেই দেখাই ছবি এঁকে। ওকে, ধরো এই একটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টের ইমেজ নিশ্চয়ই আমরা ডেফিনেটলি এই সাইডে দেখতে পাবো, ইমাজিনারি সাইডে বা ভার্চুয়াল সাইডে দেখতে পাবো। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই অবজেক্ট থেকে আমি তিনটে লাইট রেস কনসিডার করছি। ঠিক, এই লাইট রে গুলো ডেফিনেটলি রিফ্লেকশনের পরে এই দিকে, এই বরাবর এবং এই বরাবর বেরিয়ে যাবে। ওকে, ডেফিনেটলি রিফ্লেকশনের পরে এই দিকটা যদি তোমরা ভুলে যাও তাহলে দেখো রিফ্লেকশনের পরে নিশ্চয়ই লাইট রেস গুলো এরকম চলে যাবে। তাহলে এখানে যদি অবজেক্ট হয় তাহলে এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের কি তৈরি হয়েছে, আমাদের ইমেজটা এইদিকে তৈরি হয়েছে। এবং তোমাদেরকে একটা জিনিস মনে হচ্ছে না যে রিফ্লেকশনের পরে মনে হচ্ছে এই পয়েন্ট থেকে এই তিনটে লাইট রেস ডাইভার্জ আউট করছে, রিফ্লেকশনের পরে এই পয়েন্ট থেকে এই তিনটে লাইট রেস ডাইভার্জ আউট করছে, তখন আমরা এই ইমেজটাকে বলে থাকবো ভার্চুয়াল ইমেজ। তার মানে একটা খুব সিম্পল কথা আরেকবার বলি, যদি রিফ্লেকশনের পরে লাইট রেস
রিয়েল সাইডে মিট করে যে ইমেজ তৈরি হয় দ্যাট ইজ কল্ড রিয়েল ইমেজ। রিফ্লেকশনের পরে যদি মনে হয় ভার্চুয়াল সাইডে কোনো একটা পয়েন্ট থেকে লাইট রেস গুলো ডাইভার্জ আউট হয়েছে, তখন সেই ভার্চুয়াল সাইডের ইমেজকে আমরা বলবো ভার্চুয়াল ইমেজ। তাহলে একটা সিম্পল জিনিস তোমরা বুঝতে পারলে, রিয়েল ইমেজ সবসময় রিয়েল সাইডে তৈরি হবে, ভার্চুয়াল ইমেজ সবসময় ভার্চুয়াল সাইডে তৈরি হবে। থার্ড আরেকটা পয়েন্ট যেটা হলো খুব ইম্পর্টেন্ট রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ নিয়ে, সেটা হলো যে আমরা কোন ইমেজটাকে কোনো একটা পর্দায় কাস্ট করতে পারি। ডেফিনেটলি একটা জিনিস জানবে, আমরা রিয়েল ইমেজকে পর্দায় কাস্ট করতে পারি। কেন? কারণ যে পর্দা তো একটা রিয়েল থিং, পর্দা তো একটা অবজেক্ট, এই অবজেক্টটাকে তো আমরা রিয়েল সাইডেই রাখতে পারি, ভার্চুয়াল সাইডে তো আর কেউ পর্দা নিয়ে টানাতে পারবে না যেখানে আমরা ইমেজ কাস্ট করতে পারবো। যেমন একটা সোজা উদাহরণ দিই, সিনেমা হলে তোমরা সবাই মোটামুটি গেছো, প্রজেক্টর দিয়ে যে সাদা স্ক্রিনের উপর সিনেমাটা প্রজেক্ট করা হয় সেটাই হলো আমাদের কাছে পর্দা। এবং সিনেমাটা যে প্রজেক্ট করা হচ্ছে, এই সিনেমাটা কি ইমেজ, তাহলে সিনেমা হলে যে সিনেমাটা দেখি সেটা কি ধরনের ইমেজ, দ্যাট মাস্ট বি রিয়েল ইমেজ। ওকে, তার মানে রিয়েল ইমেজকে আমরা কি করতে পারি, পর্দায় কাস্ট করতে পারি, ভার্চুয়াল ইমেজকে আমরা কি করতে পারি না, পর্দায় কাস্ট করতে পারি না। এই হলো আমাদের ইমেজ। তাহলে নিশ্চয়ই তোমরা ডিটেইলড বইতে বুঝে গেছো ইমেজ কি, ইমেজ কত ধরনের, এবং এই ইমেজগুলোর ডেফিনেশন তো তোমরা ডেফিনেটলি মুখস্থ করে নিতে পারবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত অসুবিধা হবে, গুলিয়ে যাবে আইডেন্টিফিকেশনে, যতক্ষণ না পর্যন্ত তোমরা বুঝছো যে রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যদি নেক্সট যে টপিকটা ঢুকবো সেটা হলো ইমেজ অফ পয়েন্ট অবজেক্ট। ইমেজ কাকে বলে, কিভাবে দেখতে হয়, কিভাবে বুঝতে হয় কোনটা কি ইমেজ, সেটা যখন শিখেছি, তখন এবার ইমেজ কিভাবে ড্র করতে হয় সেটা শিখি। ইমেজ অফ পয়েন্ট অবজেক্ট, কি করে আমরা কোনো একটা পয়েন্ট অবজেক্টের ইমেজ ড্র করব, চলো আমরা দেখি। ধরো সাপোজ এই হলো আমাদের রিফ্লেক্টিং সারফেস বা মিরর। এই মিররের এই পাশে একটা অবজেক্ট আছে, ডেফিনেটলি এদিকে কোথাও আমার একটা ইমেজ তৈরি হবে। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আচ্ছা একটা ছোট্ট জিনিস বোঝো যে একটা লাইন, একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপরে কোটি কোটি পয়েন্ট আছে, এই স্ট্রেট লাইনের উপরে কোটি কোটি পয়েন্ট আছে। তাই জন্য এই স্ট্রেট লাইনের উপরে যদি আমি বলি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের অবস্থান কোথায়, বলা সম্ভব নয়, কারণ এই স্ট্রেট লাইনের উপর কোটি কোটি পয়েন্ট আছে। কিন্তু একটা ছোট্ট কথা দেখো, এই স্ট্রেট লাইনকে যদি আরেকটা স্ট্রেট লাইন কাট করে, এখানে একটা পার্টিকুলার পয়েন্ট অফ ইন্টারসেকশন কি তৈরি হয়েছে, একটা পার্টিকুলার পয়েন্টের অবস্থান আমরা এখান থেকে ডেফিনেটলি বলতে পারি। একটা স্ট্রেট লাইনের উপর কোটি কোটি পয়েন্ট আছে, সুতরাং একটা স্ট্রেট লাইনের উপর কোনো একটা পার্টিকুলার পয়েন্টের অবস্থান একটা স্ট্রেট লাইন দিয়ে বলা কোনোদিন সম্ভব নয়, আনটিল এন্ড আনলেস এই স্ট্রেট লাইনটাকে আরেকটা লাইন কাট করছে। যখনই কাট করবে একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবো। তার মানে একটা জিনিস বুঝলাম, কোনো একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে গেলে আমাদের মিনিমাম কটা লাইন লাগে, দুটো লাইন লাগে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে একটা পয়েন্ট অবজেক্টের ইমেজ তৈরি করতে গেলে আমাদের মিনিমাম দুটো লাইট রেজ লাগবে। চলো একটা লাইট রেজকে আমরা চালাকি করে কি করব, একটা লাইট রেজকে আমরা নরমাল ইনসিডেন্স করে দিই। যদি নরমাল ইনসিডেন্স করি, জানি লাইট রেসটা এই পথেই ব্যাক করবে, একটু আগেই বললাম, তাহলে এই নরমাল ইনসিডেন্স যে ছবিটা এঁকেছি তার যদি একটা ইমেজ এদিকে তৈরি করি, তাহলে মোটামুটি এরকম একটা ইমেজ পাবো। ওকে, আর সেকেন্ড যে লাইট রেটা সেটা আমি যে কোনো আরবিট্রারি ডিরেকশনে এঁকে দিই। এই লাইট রে যে ইনসিডেন্ট করলো ও রিফ্লেক্ট করবে, কিন্তু একটা ছোট ট্রিক বলি, ডাইরেক্ট রিফ্লেক্টেড লাইট রে না এঁকে তোমরা কি করবে, প্রথমে একটা ডটেড লাইন কানেক্ট করলে, এবার এটাকে বাড়িয়ে দিলে তোমরা কি দেখতে পাবে, দেখতে পাবে এটাই হলো আমাদের রিফ্লেক্টেড লাইট রে। এইবার আমি কি ড্র করলাম, আমি ড্র করলাম এখানে একটা নরমাল। ওকে, এই হলো আমাদের ইমেজ। ঠিক, এইবার একটা ছোট্ট জিনিস প্রুফ করি। এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, কিভাবে একটা পয়েন্ট অবজেক্টের ইমেজ আমরা ড্র করতে পারি। ওকে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে এ, এই পয়েন্টটাকে বি নাম দিই, আর এটা হলো আমাদের এম ড্যাশ। হোয়াট ইজ এম ড্যাশ? আওয়ার মিরর। ঠিক, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে কি আমরা আই বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলতে পারবো, আর এই অ্যাঙ্গেলটাকে কি আমরা আর বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলতে পারবো? ডেফিনেটলি বলতে পারবো। এবার ছোট্ট একটা জিনিস দেখো, এই যে ও আই যে লাইনটা দেখতে পাচ্ছ আর এই যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ, মানে নরমালটা, তারা কি একে অপরের সাথে প্যারালাল? ডেফিনেটলি প্যারালাল। আমরা বুঝতে পারছি যদি প্যারালাল হয়, এই অ্যাঙ্গেলটা সমান হতে বাধ্য, এবং এই অ্যাঙ্গেলটা সমান হতে বাধ্য। দেখো প্যারালাল লাইনের প্রপার্টি লাগালেই তোমরা এখানে সিম্পলি ব্যাপারটা বুঝতে পারবে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা 90 ডিগ্রি ধরতে পারি, ডেফিনেটলি 90 ডিগ্রি তৈরি হয়েছে তো। ঠিক, তাহলে আমরা যদি দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করি, একটা হলো ও এ বি
একটা হলো ও এ বি, আর যদি আমরা আরেকটা ট্রায়াঙ্গেলের দিক থেকে দেখি একটা হলো বি এ আই। ও এ বি আর বি এ আই, এই দুটো ট্রায়াঙ্গেল যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে তিনটা জিনিস আমরা দেখতে পাবো। এক নম্বর, অ্যাঙ্গেল ও ইকুয়ালস টু অ্যাঙ্গেল আই, কারণ অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ রিফ্লেকশন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন মাস্ট বি ইকুয়াল। সেকেন্ড পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি? সেকেন্ড পয়েন্ট দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল এ দুটো ট্রায়াঙ্গেলের জন্যই 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ দুটো ট্রায়াঙ্গেলের জন্যই 90 ডিগ্রি। থার্ড আমরা কি দেখতে পাচ্ছি? এ বি কমন সাইড, এ বি কমন সাইড। ওকে, তাহলে এ থেকে এই যে কনক্লুশনটা, এখান থেকে অ্যাঙ্গেল সাইড প্রিন্সিপাল অনুযায়ী আমরা কি একটা জিনিস বলতে পারি? these two triangles are equal or similar in all respects. These two triangles are equal or similar in all respects. যদি তাই হয় তাহলে কি এখান থেকে ছোট্ট একটা কনক্লুশন আমরা এটা লিখতে পারি, ও এ ইকুয়ালস টু এ আই। ঠিক, তাহলে ও এটা কি দেখতে পাচ্ছো? আমি দেখতে পাচ্ছি ও এ হলো মিরর থেকে অবজেক্টের ডিসটেন্স। এ আইটা কি দেখতে পাচ্ছো? আমি দেখতে পাচ্ছি এ আইটা হলো মিরর থেকে ইমেজের ডিসটেন্স। তাহলে মিরর থেকে অবজেক্টের ডিসটেন্স মাস্ট বি ইকুয়াল টু মিরর থেকে ইমেজের ডিসটেন্স। ওকে, এই সিম্পল কথাটা কি তোমরা বুঝতে পারলে কি পারলে না? ঠিক, আচ্ছা, তাহলে একটা ছোট্ট জিনিস যদি আমি তোমাকে তোমাদের জিজ্ঞেস করি, তো সেটা হলো যে ইমেজ নিয়ে আমরা এতক্ষণ পড়েছি, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে একটা মিরর কি ধরনের ইমেজ তৈরি করতে পারে? ডেফিনেটলি তোমরা বলবে একটা মিরর তো সব সময় ভার্চুয়াল সাইডে ইমেজ তৈরি করে, তাহলে একটা মিরর ভার্চুয়াল ইমেজ তৈরি করতে পারে না। শুধুমাত্র মিরর ভার্চুয়াল ইমেজ যে তৈরি করে তা নয়, দুটো শর্ত আছে, ভালোভাবে বুঝতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে ফার্স্ট শর্তটা কি? ধরো সাপোজ এই হলো মিরর, মিররের সামনে একটা পয়েন্ট আছে, যেই পয়েন্ট থেকে লাইট রেস কনভার্জিং, লাইট রেস ডাইভার্জিং, যে পয়েন্ট থেকে লাইট রেস ডাইভার্জিং মানে কি? এক একটা লাইট রে এক একটা থেকে দূরে দূরে সরে যাচ্ছে। ওকে, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে পেন্সিল অফ রেজও বলে থাকি। ঠিক, তাহলে এইখানে যদি অবজেক্ট হয়, ডেফিনেটলি আমরা জানি মিরর তো এখানে ইমেজ তৈরি করবে। তাহলে এই হলো আমার এই নরমাল ইনসিডেন্সের ডটেড লাইন, এই হলো আমার এই ইনসিডেন্ট রেটার ডটেড লাইন, আর এখানে আমি ইনসিডেন্ট রেটার ডটেড লাইন আঁকবো। একে যদি আমি বারবার বলেছি প্রোডিউস করে দিই অপোজিট সাইডে, তাহলে আমরা রিফ্লেক্টেড রে ডিরেকশনটা পেয়ে যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে একটা জিনিস দেখতে পেলাম, ইন কেস অফ diverging rays, a mirror, খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। a mirror creates virtual image। তার মানে ডাইভার্জিং রেজ এর ক্ষেত্রেই একমাত্র একটা মিরর ভার্চুয়াল ইমেজ তৈরি করতে পারে। আচ্ছা, রেজ গুলো যদি কনভার্জিং হয় কি হবে? এই রেজ গুলো যদি কনভার্জিং হয় তাহলে কি হবে? আচ্ছা, একটা ছোট্ট জিনিস বলো, আমরা শুরুতেই একটা কথা বললাম যে প্যারালাল বিমস যদি ইনসিডেন্ট করে, তাহলে আমরা ধরে নেব এই প্যারালাল বিমের সোর্স কোথায়? সোর্স হলো ইনফিনিটিতে। তাহলে কনভার্জিং লাইট রেজ এর সোর্স কি ইনফিনিটি হবে না? ডেফিনেটলি হবে। ওকে, তাহলে আমরা কনসিডার করি কনভার্জিং সোর্স, কনভার্জিং লাইট রেজ। আমরা যদি বলি এইটা হলো আমাদের কনভার্জিং লাইট রেজ, যে মিররের উপর ইনসিডেন্ট করেছে। আমাদের চোখ এবং ব্রেন এই লাইটের ইমেজের ক্ষেত্রে এতটাই বোকা যে ও তখন কি করবে? ও তখন খুঁজতে আরম্ভ করবে, আরে আমার অবজেক্ট কোথায়? কারণ একটা সিম্পল জিনিস তোমরা দেখো, একটা সিম্পল জিনিস লক্ষ্য করে দেখো, আমি যদি এইটাকে কনভার্জিং লাইট রেজ বলি, তাহলে এরা রিফ্লেক্ট ব্যাক করে এরকম কোনো একটা জায়গায় ধরো মিট করলো। আমরা বলেছি যে রিফ্লেকশনের পর যদি লাইট রিয়েল সাইডে মিট করে, তাহলে এটা আমাদের কি তৈরি হবে? রিয়েল ইমেজ। রিফ্লেকশনের পর যদি লাইট রিয়েল সাইডে মিট করে, তাহলে কি তৈরি হবে? রিয়েল ইমেজ। ঠিক, এইবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিসপত্র নিয়ে আলোচনা করতে চলেছি। আমাদের চোখ তখন ভাববে, সোর্স না দেখতে পেয়ে এইটাকে প্রোডিউস করে দিলাম, এইটাকে এই সাইডে প্রোডিউস করে দিলাম, এইটাকে এই সাইডে প্রোডিউস করে দিলাম। এইখানকার একটা পয়েন্ট থেকে দেখো তো মনে হচ্ছে কিনা, এইখানকার একটা পয়েন্ট থেকে এই তিনটে লাইট ডাইভার্জ করছে।
এই পয়েন্ট থেকে এই তিনটে লাইট ডাইভার্জ করছে বলে কি মনে হচ্ছে, তখন আমাদের চোখ বলবে আরে এটা তো আমার রিয়েল ইমেজ তৈরি হয়ে গেল, তার মানে এটা কি ইমেজের অপোজিট কি অবজেক্ট, তাহলে এটা হলো আমাদের অবজেক্ট। কিন্তু কি রকম অবজেক্ট, ভার্চুয়াল অবজেক্ট। যেহেতু এই অবজেক্টটা ভার্চুয়াল সাইডে তৈরি হয়েছে এবং আমাদের চোখ এই অবজেক্টটাকে অবজেক্ট হিসেবে কনসিডার করে নিয়েছে, কেন, কারণ ও রিয়েল লাইটের সোর্সটাকে তো দেখতে পাচ্ছে না, এটা তো ইনফিনিটিতে। ওকে, তাই জন্য এই পয়েন্টটাকেই অবজেক্ট হিসেবে কি করেছে, কনসিডার করে নিয়েছে। তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তৈরি হলো, দ্যাট ইজ ভার্চুয়াল অবজেক্টের রিয়েল ইমেজ। তাহলে আমাদের মিরর কখন ভার্চুয়াল অবজেক্টের রিয়েল ইমেজ তৈরি করবে, যখন ইনফিনিটি থেকে কনভার্জিং লাইট রেজ এসে মিররের উপর ইনসিডেন্ট করবে, তখন যে জিনিসটা তৈরি হয়, দ্যাট ফেনোমেনা ইজ কল্ড রিয়েল ইমেজ অফ ভার্চুয়াল অবজেক্ট। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, রিয়েল অবজেক্টের ভার্চুয়াল ইমেজ। ঠিক, তার মানে একটা মিরর দুটো জিনিসই তৈরি করতে পারে, সে যেমন ভার্চুয়াল ইমেজও তৈরি করতে পারে, সে তেমনি রিয়েল ইমেজও তৈরি করতে পারে। ঠিক, ওকে, চলো এবার নেক্সট যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আমরা পয়েন্ট অবজেক্টের কি করে ইমেজ ড্র করতে হয় সেটা আমরা দেখলাম। হ্যাঁ দেখলাম পয়েন্ট অবজেক্টের ইমেজ আমরা কিভাবে ড্র করব। এইবার আমরা দেখব যে এক্সটেন্ডেড অবজেক্টের ইমেজ আমরা কিভাবে ড্র করব। ওকে, এক্সটেন্ডেড অবজেক্টের ইমেজ আমরা কি করে ড্র করব সেই জিনিসটা আমরা দেখি। চলো ধরলাম এটা হলো আমার সেই এক্সটেন্ডেড অবজেক্ট, এটা হলো আমার কি এক্সটেন্ডেড অবজেক্ট, এ বি হলো আমাদের সেই এক্সটেন্ডেড অবজেক্ট। আমি যদি এই পয়েন্ট থেকে, তার মানে আমি বারবার বললাম যে যদি কোনো পয়েন্ট আমি দেখতে চাই তাহলে মিনিমাম দুটো লাইট রে লাগে সেই পয়েন্টটাকে আমার বোঝার জন্য। এটা যদি এক্সটেন্ডেড অবজেক্ট হয় তাহলে আমি এই পয়েন্টটাকে বলতে পারি টপ মোস্ট পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি বলতে পারি বটম মোস্ট পয়েন্ট। ওকে, তাহলে টপ মোস্ট পয়েন্ট আর বটম মোস্ট পয়েন্ট যদি আমি দেখতে পারি তাহলে মিডল পোরশনে পুরোই আমার ইমেজ তৈরি হবে। চলো টপ মোস্ট পয়েন্টকে দেখতে গেলে একটা লাইট রে নিলাম যেটা ইনসিডেন্ট লাইট, ইনসিডেন্ট করছে নরমালি, তাহলে সে নরমালি ব্যাক করবে। তাহলে এর যদি আমি ইমেজ ড্র করি তাহলে এরকম একটা জায়গায় আমি এর ইমেজ পাবো। ঠিক, কিন্তু মিনিমাম দুটো লাইট রে লাগে, তাই জন্য আমি আরেকটা লাইট রে এই ডিরেকশনে নিলাম। ওকে, তাহলে এই ডিরেকশনে যদি নিই, আমি তোমাদের একটু আগেই বললাম এটা আকার একটা শর্ট ট্রিক আছে, ট্রিকটা হলো এটাকে প্রোডিউস করে বাড়িয়ে দাও, তারপর এটাকে অপোজিট সাইডে প্রোডিউস করে দাও। কোনো অসুবিধা হলো আশা করি না। কিন্তু আমি তাও আরো একটা লাইট রে এখান থেকে কনসিডার করি, মিনিমাম দুটো লাইট রে লাগে, তিনটে লাইট রে নিলেও অসুবিধা নেই। তাহলে এটাকে যখন আমি ডটেড লাইন দিয়ে বাড়িয়ে কানেক্ট করলাম, কানেক্ট করে এটাকে আমি এই সাইডে প্রোডিউস করে দিলাম। ওকে, এইবার নিচের পয়েন্টটা যদি কনসিডার করতে চাই, নিচের পয়েন্টটা যদি কনসিডার করতে চাই তাহলে কি দেখতে পাবো, নিচের পয়েন্টটা কনসিডার করতে গেলে আমরা দেখতে পাবো যে এই পয়েন্ট থেকে আমি একটা স্ট্রেট লাইন ড্র করলাম যেটা হলো আমাদের ইনসিডেন্ট লাইট রেস। ওকে, সে যখন রিফ্লেক্ট ব্যাক করবে সেটা ডেফিনেটলি এই পাথেই রিফ্লেক্ট ব্যাক করবে যেহেতু সেটা ইনসিডেন্ট লাইট রে। তাহলে এর যদি আমি মোটামুটি একটা ইমেজ আঁকতে চাই, এর যদি আমি মোটামুটি একটা ইমেজ আঁকতে চাই সেটা এরকম একটা জায়গায় পাবো। কিন্তু আবার ওই একই কথা কি না, আমাদের মিনিমাম দুটো লাইট রে লাগে দেখার জন্য, তাহলে আমি আরেকটা লাইট রে কনসিডার করলাম ইনসিডেন্ট করছে, এটাকে তোমরা কানেক্ট করবে করে অপোজিট সাইডে প্রোডিউস করে দেবে। এই হলো রিফ্লেক্টেড লাইট রে। আমি যদি আরো একটা লাইট রে কনসিডার করি, উপরে তিনটে করেছি নিচেও করি, কি অসুবিধা আছে, এটাকে কানেক্ট করো, কানেক্ট করে প্রোডিউস করে দাও, দেখতে পাবে ইনসিডেন্ট রিফ্লেক্টেড লাইট রে। তার মানে আমাদের চোখ যদি এই পজিশনে থাকে আমরা কমপ্লিট ইমেজটাকে এই দিকে দেখতে পাচ্ছি। এই হয়ে গেল আমাদের ইমেজ অফ এক্সটেন্ডেড অবজেক্ট। না বুঝতে পারলে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের এই ব্যাপারগুলো আবার বুঝিয়ে দেব। ঠিক আছে, ওকে। এইবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। কি ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো, ফার্স্ট যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি এটা ছোটবেলাতেও তোমরা করেছো, জুনিয়র ক্লাসে 9 10 এও তোমরা এটা নিয়ে স্টাডি করেছো, যে ধরো সাপোজ তোমার কাছে আছে একটা মিরর, একটা কি রকম মিরর, একটা রোটেটিং মিরর। এই মিররটাকে আমি অ্যাক্সিস থেকে রোটেট করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা চলো এইবার আমি যদি ধরি একটা ইনসিডেন্ট রে এই মিররটার উপর ইনসিডেন্ট করছে, একটা ইনসিডেন্ট রে এই মিররটার উপর ইনসিডেন্ট করছে, তাহলে ডেফিনেটলি এইটা হবে আমাদের নরমাল মিররের সাথে যেটা হবে পারপেন্ডিকুলার, এবং এটা হবে আমাদের রিফ্লেক্টেড রে। এই হলো আমাদের রিফ্লেক্টেড রে। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে সাপোজ
আমি আলফা যদি নাম দিই, এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে যদি আমি সাপোজ আলফা নাম দিই, তাহলে তোমরা আমার একটা ছোট্ট কথা বলো, রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাও কি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও কি আলফা হবে না? কারণ আমরা জানি অ্যাকর্ডিং টু দা ল অফ রিফ্লেকশন ইনসিডেন্ট অ্যাঙ্গেল মাস্ট বি ইকুয়াল টু দা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে এই দুটোকে আলাদা আলাদা নাম দিয়ে আমি সেম নাম দিলাম আলফা আলফা। এখানে আমি একটা নাম দিয়ে দিই এ ও বি, এটা যেহেতু পারপেন্ডিকুলার পি নাম দিয়ে দিই। ওকে, এইবার আমি কি করেছি, এইবার আমি এই মিররটাকে রোটেট করিয়ে দিয়েছি কত অ্যাঙ্গেলে, সাপোজ থিটা অ্যাঙ্গেলে। এই মিররটাকে আমি কি করেছি, এই মিররটাকে আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করেছি, এই মিররটাকে আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করিয়েছি। যদি এই মিররটাকে আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই, তাহলে ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ সোর্সের উপর তো কোনো প্রভাব পড়বে না, সোর্সটা যেখানে ছিল সেখানেই থাকবে, সুতরাং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যা ছিল তাই থাকবে। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি ঘুরে যাবে না? ডেফিনেটলি ঘুরে যাবে। কেন ঘুরে যাবে? কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ধরো সাপোজ এইটা হলো আমাদের মিররটা এবং এইটা হলো আমাদের কাছে নরমালটা, তাহলে আমি যদি মিররকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, তাহলে নরমালটা মিররের সাথে 90 ডিগ্রি মেইনটেইন করার জন্য সেও কি থিটা অ্যাঙ্গেলে ঘুরবে না? ডেফিনেটলি ঘুরবে। তাহলে এই হলো আমাদের নরমাল, তাহলে এটা হলো আমাদের সেকেন্ড পজিশন অফ নরমাল পি ড্যাশড। ওকে, আর এটা যদি নরমাল হয়, আমি ধরলাম এইটা এখন ফাইনাল পজিশন অফ আওয়ার রিফ্লেক্টেড লাইট রে, যেটাকে আমি বি ড্যাশড দিয়ে ডিনোট করছি, ফাইনাল পজিশন অফ আওয়ার রিফ্লেক্টেড লাইট রে। তাহলে এক্ষুনি আমি যেটা বললাম যে মিররটা যদি থিটা অ্যাঙ্গেলে ঘুরে যায়, তাহলে আমার নরমালও থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এবার একটা ছোট্ট জিনিস লক্ষ্য করো, এটা ছিল ইনিশিয়ালি আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, কিন্তু এখন এই নরমালটা থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার জন্য আমার টোটাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটা হয়ে গেল। তার মানে এ ও পি ড্যাশ, ইনিশিয়াল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল আমার এ ও পি, ইনিশিয়াল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল আমার এ ও পি, কিন্তু মিররটা থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার জন্য যে নরমালটাও থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল, তাই জন্য এখন আমার ফাইনাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দাঁড়ালো আলফা প্লাস থিটা। ওকে, ফাইনাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দাঁড়ালো এ ও পি ড্যাশ, মানে আলফা প্লাস থিটা। তাহলে আমি যদি বলতে চাই যে ইনিশিয়ালি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে ইনিশিয়াল নরমাল হলো পিও আর ইনিশিয়াল রিফ্লেক্টেড রে হলো ওবি। তাহলে ইনিশিয়ালি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি আমি অ্যাঙ্গেল পি ও বি কে বলতে পারি না, দ্যাট ইজ অলসো ইকুয়াল টু আলফা। আবার ফাইনালি তোমরা লক্ষ্য করে দেখো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো এ ও পি ড্যাশ এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হলো পি ড্যাশ ও বি ড্যাশ। তাহলে কি আমরা বলতে পারি না পি ড্যাশ ও বি ড্যাশ মাস্ট বি ইকুয়াল টু আলফা প্লাস থিটা? ওকে, আমাদের চাই এই অ্যাঙ্গেলটা, কারণ কোশ্চেনটা হলো যে মিররকে যদি আমরা থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, রিফ্লেক্টেড রে বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাবে, কত ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাবে, বা রিফ্লেক্টেড রে কত অ্যাঙ্গেলে ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস তোমরা আমায় বলো তো, আমি যদি এই টোটাল অ্যাঙ্গেলটা থেকে, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ ও বি ড্যাশ, এই টোটাল অ্যাঙ্গেলটা থেকে এ ও বি ড্যাশ, এই টোটাল অ্যাঙ্গেলটা থেকে এ ও বি মাইনাস করে দিই, এ ও বি ড্যাশ থেকে এ ও বি মাইনাস করে দিই, তাহলে কি আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব না? ডেফিনেটলি পেয়ে যাব। তাহলে যে অ্যাঙ্গেলটা আমি এই দুটো মাইনাস করলে পাবো অ্যাঙ্গেল বি ও বি ড্যাশ, সেটাই হলো কত অ্যাঙ্গেলে আমার অ্যাঙ্গেল রিফ্লেক্টেড রেটা ঘুরে গেছে, সেটাই হলো কত অ্যাঙ্গেলে আমার রিফ্লেক্টেড রেটা ঘুরে গেছে। তাহলে এ ও বি ড্যাশ, এ ও বি ড্যাশ, এটাকে কি আমি অ্যাঙ্গেল এ ও পি ড্যাশ প্লাস অ্যাঙ্গেল পি ড্যাশ ও বি ড্যাশ করে লিখতে পারি? লক্ষ্য করো, এ ও পি ড্যাশ প্লাস পি ড্যাশ ও বি ড্যাশ, এটা হলো আমার টোটাল এ ও বি ড্যাশ। এইবার মাইনাস এ ও বি, এটাকে কি আমি অ্যাঙ্গেল এ ও পি প্লাস অ্যাঙ্গেল পি ও বি দিয়ে লিখতে পারি? অ্যাঙ্গেল এ ও পি প্লাস অ্যাঙ্গেল পি ও বি দিয়ে লিখতে পারি? ডেফিনেটলি লিখতে পারি। তাহলে এটাই ইকুয়ালস টু আমার অ্যাঙ্গেল বি ও বি ড্যাশ। ওকে, তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এ ও পি ড্যাশ, এ ও পি ড্যাশ আর পি ড্যাশ ও বি ড্যাশ এর ভ্যালু সেম, দ্যাট ইজ আলফা প্লাস থিটা। তাহলে আমি এটাকে লিখছি 2 ইনটু আলফা প্লাস থিটা মাইনাস এ ও পি প্লাস পি ও বি, এ ও পি এর ভ্যালু আলফা, পি ও বি এর ভ্যালু আলফা, তাহলে আমি এটাকে 2 আলফা করে লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও বি ড্যাশ। এখান থেকে আমরা ছোট্ট একটা জিনিস দেখতে পেলাম, 2 আলফা প্লাস 2 থিটা মাইনাস 2 আলফা, that is equal to angle BOB dashed. Therefore 2 alpha যদি কেটে যায়, angle BOB dashed হয়ে যাবে কত? আমার 2 থিটা। এখান থেকে আমি খুব সিম্পল একটা জিনিস দেখতে পেলাম,
যে যদি আমাদের মিরার থিটা কোণে ঘুরে যায়, আমাদের রিফ্লেক্টেড রে কত অ্যাঙ্গেলে ঘুরে যাবে? ডেফিনেটলি রিফ্লেক্টেড রে 2 থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। এই ছোট্ট কনসেপ্টটা কি সবার মাথায় ঢুকেছে? না ঢুকলে তোমরা ডেফিনেটলি আমাকে বলতে পারো কমেন্ট সেকশনে, আমি তোমাদের পুরোটা আবার ক্লিয়ার করে দেব। ওকে, এইবার আমরা আরো কিছু খুব ইম্পর্টেন্ট ডেরিভেশন নিয়ে আলোচনা করতে চলেছি। নেক্সট যে ডেরিভেশনটা প্রত্যেক কটাই এক্সামের রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক কটা এক্সামের রেসপেক্টে যেমন ইম্পর্টেন্ট তেমনি কম্পিটিটিভ লেভেলের এক্সামের রেসপেক্টেও তেমন ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে সো দ্যাট কোনো একটা সোর্স থেকে লাইট রেজ অপর আরেকটা পয়েন্ট, কোনো একটা সোর্স থেকে লাইট রেজ অন্য আরেকটা পয়েন্টে যদি থ্রু দা পাথ অফ রিফ্লেকশন যায়, তাহলে দেখাও যে সব সময় লাইট রেজ মিনিমাম ডিসটেন্স কভার করে। যদি কোনো একটা সোর্স থেকে লাইট রে থ্রু দা পাথ অফ রিফ্লেকশন আরেকটা পয়েন্টে পৌঁছায়, তাহলে সব সময় লাইট রে কি করে? মিনিমাম ডিসটেন্স ট্রাভেল করে। ওকে, তাহলে এইটা হলো আমাদের সেই ডিসটেন্সটা যেই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আমরা কনসিডার করতে পারি। ওকে, সেকেন্ড যদি আরেকটা কেস কনসিডার করি যে লাইট রে এরকম একটা পাথে ওই পয়েন্টে গিয়ে পৌঁছেছে, যে কোনো একটা আরবিট্রারি পাথ আমি কনসিডার করিলাম, এরকম একটা পাথে ওই পয়েন্টটায় গিয়ে পৌঁছেছে। ওকে, আচ্ছা এইবার দেখো তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টার যে রিফ্লেকশনটা সেটা এরকম একটা জায়গায় তৈরি হবে। ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো এই পয়েন্টের যে রিফ্লেকশনটা সেটা ডেফিনেটলি এরকম একটা জায়গায় তৈরি হবে। আমি যদি এই পয়েন্টার নাম A, এই পয়েন্টার নাম B দিই, ঠিক, যেহেতু এটা একটা মিরর, কারণ রিফ্লেকশন হয়েছে, যেহেতু এটা একটা মিরর, তাহলে আমি বলতে পারি এই SB লাইনটার ইমেজ এই দিকে এইভাবে তৈরি হবে, SB লাইনটার ইমেজ এই দিকে এইভাবে তৈরি হবে। ওকে, এবং তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, S' AP একটা স্ট্রেট লাইন ঠিক হতে বাধ্য, কারণ ইমেজ তৈরি হয়েছে। ওকে, তাহলে আমি একটা জিনিস দেখাতে পারি যে আমি যদি বলি SA প্লাস AP, SA প্লাস AP, that must be equal to আমি বলতে পারি S' প্লাস AP, কারণ S এর ইমেজ S' মানে এই দুটো ডিসটেন্স সব সময় ইকুয়াল হতে চলেছে। ওকে, ইকুয়াল হতে পারে, ইকুয়াল হবে বেসিক্যালি, তাহলে S' প্লাস AP, ঠিক। তাহলে এবার আমি যদি তোমাদের সেকেন্ড কেসে বলি SB প্লাস PB, তোমরা ডেফিনেটলি আমায় বলবে SB টা কি S' B এর সাথে সমান না, কারণ SB এর তো রিফ্লেকশন S', তাহলে S', B প্লাস PB, কোনো অসুবিধা নেই। এইবার তোমরা একটা ছোট্ট জিনিস লক্ষ্য করো, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে S', PB, যেহেতু S', এরা একটা স্ট্রেট লাইন, তাই জন্য আমি বলতে পারি S', PB একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা থেকে কি আমরা একটা ছোট্ট জিনিস বলতে পারি যে ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের সাম থার্ড সাইডের থেকে সবসময় বড় হয়, তার মানে S', P মাস্ট বি লেস দ্যান SB প্লাস BP। S', P এই টোটাল লেন্থটা ট্রায়াঙ্গেলের এই সাইডটা S' B প্লাস BP এর থেকে সবসময় ছোট হবে, ডেফিনেটলি হবে। এবার তোমরা বলো S' P মানে কি? এটাকে আমি S' A প্লাস AP লিখতে পারি? পারি। SB প্লাস S' B প্লাস BP, S' B প্লাস BP, তাহলে S' P কে আমি লিখলাম কি S' A প্লাস AP আর S' B প্লাস BP, তার মানে S' A প্লাস AP মাস্ট বি লেস দ্যান S' B প্লাস BP। এইবার S' A কে যদি আমি ছোট্ট করে SA দিয়ে চেঞ্জ করে দিই আর S' B কে যদি আমি ছোট্ট করে SB দিয়ে চেঞ্জ করে দিই, আমাদের প্রুফ এখানেই হয়ে গেল। তাহলে তোমরা লক্ষ্য করতে পারছো যে SA প্লাস AP এই পাথটা সব সময় ছোট হবে SB প্লাস BP পাথের থেকে। এই হলো আমাদের প্রুফ কমপ্লিট। এরপরে যে আমরা প্রুফটা করতে চলেছি সেটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রুফ, কি যে দেখাও যে যদি কোনো একটা লোক মিররে
তার কমপ্লিট ইমেজ দেখতে চায়, কোনো একটা লোক মিররে যদি তার কমপ্লিট ইমেজ দেখতে চায়, তাহলে যে সাইজের মিররটা দরকার সেটা হলো লোকটার হাইটের হাফ। ঠিক কি বললাম আরেকবার বলি, ধরো সাপোজ এটা আমার কাছে মিরর, এটা হলো আমার লোকটা। ওকে, তাহলে একটা জিনিস বলতে পারি, ধরো সাপোজ এটা মাথা, এই পয়েন্টটা চোখ, এই পয়েন্টটা চোখ, আর এটা হলো ফুট। ঠিক, তাহলে এই লোকটার যদি আমি বলবো প্রপার ইমেজ তৈরি হয়, তাহলে এই সাইডে এরকম একটা ইমেজ তৈরি হবে, এই সাইডে এরকম একটা ইমেজ তৈরি হবে, যেখানে ডেফিনেটলি আমি একটা জিনিসই বলবো, আমি যদি এই পয়েন্টটাকে এম এন নাম দিই মিররটাকে, আর এই পয়েন্টটাকে এ ড্যাশ বলে নাম দিই, an must be equal to n a dash, কারণ একটা ছোট্ট জিনিস আমরা জানি যে সব সময় মিরর থেকে অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিসটেন্স মাস্ট বি ইকুয়াল। অবজেক্ট ডিসটেন্স আর ইমেজ ডিসটেন্স মিরর থেকে মাস্ট বি ইকুয়াল। ওকে, তাহলে এবার তোমরা ছোট্ট আমায় একটা কথা বলো, এই যে চোখ, লোকটা যদি তার কমপ্লিট ইমেজ দেখতে চায়, লোকটা যদি তার কমপ্লিট ইমেজ দেখতে চায়, তার মানে আমি বলতে পারি একদম টপমোস্ট পয়েন্ট থেকে, একদম লোকটা টপমোস্ট পয়েন্ট থেকে, দ্যাট ইজ মাথা থেকে একটা লাইট রে যদি লোকটার চোখে এসে পড়ে, তখনই লোকটা তার মাথা থেকে পুরোটা দেখতে পাবে। এবং যদি একটা বটম মোস্ট পয়েন্ট থেকে, মানে পায়ের পাতা থেকে একটা লাইট রে লোকটার চোখে এসে পড়ে, তাহলে লোকটা তার পুরো ইমেজটা দেখতে পাবে। তোমরা কি কথাটা বুঝতে পারলে কি পারলে না? লোকটা যদি তার ফুল ইমেজ দেখতে চায়, তাহলে এই ইমেজের মাথা থেকে ইমেজের পা পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের যে লাইট রে সেটা লোকটার চোখে এসে ইনসিডেন্ট করতে হবে। কিন্তু আদৌ তো লাইট সেটা ইমেজ থেকে আসছে না, সেটা আমাদের চোখের ভুল। আমি আগেও বলেছি, যখন আমাদের মনে হয় যে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে, তখন মনে হয় ভার্চুয়াল ইমেজটাই আমাদের সোর্স, ওখান থেকেই লাইটটা ডাইভার্জ করছে, ঠিক আছে? কিন্তু আদৌ তো তা হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এই যে লাইট রেটা, এটা ডেফিনেটলি লোকটার নিজের পায়ের পাতা থেকে আসছে, এই পয়েন্টে ইনসিডেন্ট করে রিফ্লেক্ট হয়ে লোকটার চোখে পৌঁছাচ্ছে। এবং এই যে লাইট রেটা, এটা ডেফিনেটলি লোকটার নিজের মাথা থেকে আসছে, এসে এই পয়েন্টে ইনসিডেন্ট করে রিফ্লেক্ট হয়ে লোকটার চোখে গিয়ে পৌঁছাচ্ছে। ওকে, না বুঝতে পারলে তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমায় একটা কমেন্ট করে জানাবে। ঠিক, কোনো অসুবিধা নেই। ওকে, চলো তাহলে এইটাকে যদি আমি একটু ব্লক করে দিই, ঠিক, তাহলে এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইটা হলো আমার সাইজ অফ মিরর, যেখানে লোকটা তার কমপ্লিট পোরশনটা দেখতে পাচ্ছে, পুরো বডিটা দেখতে পাচ্ছে। এবার লোকটার হাইট অফ ম্যান যদি সাপোজ h হয়, আমি এই h হাইটটাকে কি করছি, দুটো পার্টে ভাগ করছি, একটা হলো x পার্ট আর একটা হলো y পার্ট। কোনো অসুবিধা নেই। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে ডেফিনেটলি h ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি x প্লাস y। h ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, x প্লাস y। ওকে, তাহলে এইবার নাম দেওয়া যাক a b c। এখানে যদি আমি ধরি এটা c ড্যাশ, ঠিক, কোনো অসুবিধা নেই। নিচের পোরশনে তোমরা লক্ষ্য করো, আচ্ছা এখানে একটা ও পি নাম দিয়ে দিই পরে দুটো। নিচের পোরশনে তোমরা লক্ষ্য করো দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। যদি ট্রায়াঙ্গেল গুলোকে বার করে আনার চেষ্টা করি, তাহলে আমি দেখতে পাবো এই হলো একটা ট্রায়াঙ্গেল, যেটার নাম আমি দিয়েছি বি এ এ ড্যাশ, এবং তার ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেলটা হলো পি এন এ ড্যাশ। তোমরা কি দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এর মধ্যে? একটা বড় ট্রায়াঙ্গেল বি এ এ ড্যাশ, সেকেন্ড ছোট ট্রায়াঙ্গেলটা হলো পি এন এ ড্যাশ। তাহলে কি এখান থেকে আমরা একটা জিনিস ছোট বলতে পারি যে অ্যাঙ্গেল এ ড্যাশ হলো কমন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এন এবং অ্যাঙ্গেল এ হলো 90 ডিগ্রি টু ইচ আদার। আবার বলি, অ্যাঙ্গেল এ ড্যাশ হলো কমন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এন আর অ্যাঙ্গেল এ হলো 90 ডিগ্রি টু ইচ আদার। তার মানে যেহেতু ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, তার মানে থার্ড যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে দে মাস্ট বি ইকুয়াল টু ইচ আদার। এভাবে যদি তোমরা নাও বুঝতে চাও, তাহলে দেখো এই নরমাল দুটো প্যারালাল টু ইচ আদার, এই নরমাল দুটো যদি প্যারালাল টু ইচ আদার হয়, তাহলে একটা প্যারালালের এই দুটো অ্যাঙ্গেল সব সময় ইকুয়াল হয়। তাহলে আমি কি ট্রায়াঙ্গেল বি এ এ ড্যাশ, বি এ এ ড্যাশ মানে বড় ট্রায়াঙ্গেলটা আর ছোট ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল পি এন এ ড্যাশ, এই দুটো ট্রায়াঙ্গেলকে কি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল বলতে পারি? ডেফিনেটলি পারি। এবং একটা জিনিস জানি, সিমিলার ট্রায়াঙ্গেলের দুটো সাইডের রেশিও যে কোনো
ইকুয়াল বা সিমিলার বা সেম অ্যাঙ্গেলের অপোজিট সাইডের রেশিও সব সময় ইকুয়াল হয়। তাহলে এবার দেখো তো কমন অ্যাঙ্গেলের অপোজিটে বড় ট্রায়াঙ্গেলের যে সাইডটা সেটা হলো BA, ছোট ট্রায়াঙ্গেলের যে সাইডটা সেটা হলো PN। তার মানে আমি বলতে পারি BA by PN must be equal to, এখান থেকে লক্ষ্য করে দেখো BA by PN must be equal to A dashed by N A dashed, BA by PN must be equal to A dashed by N A dashed। ওকে, এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে A ড্যাশটা হলো অবজেক্ট থেকে ইমেজের টোটাল লেন্থ, আর N A ড্যাশ এটা হলো মিরর থেকে ইমেজের টোটাল লেন্থ। তাহলে কি আমরা একটা ছোট্ট জিনিস বলতে পারি যে অবজেক্ট থেকে ইমেজের টোটাল লেন্থ A ড্যাশ must be twice of N A ড্যাশ, কারণ অবজেক্ট থেকে মিররের যা লেন্থ মিরর থেকে ইমেজের তাই লেন্থ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি A ড্যাশ must be equals to 2 N A ড্যাশ। এই ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে আমি দেখতে পাবো BA by PN equals to twice of N A dash by N A dash। এই দুটো পার্ট যদি কাটে তাহলে আমি দেখতে পাচ্ছি কি, তাহলে আমি দেখতে পাচ্ছি PN এর একটা ভ্যালু পেলাম, that must be equal to BA by 2। খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু আমরা এখান থেকে পেলাম। PN এর একটা ভ্যালু পেলাম, that must be equal to BA by 2। ঠিক, কোনো অসুবিধা নেই। এবার B এর ভ্যালুটা রাখো তো, আমরা কত ধরে নিয়েছি, B এর ভ্যালুটাকে আমরা y ধরে নিইনি, তাহলে PN must be equal to কি আমাদের y by 2। PN যদি y by 2 হয়, সেম ভাবে উপরের দুটো উপরের ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে CB একবারে আমি যদি লিখি CB C dash, ট্রায়াঙ্গেল CBC dash, আর ভেতরে ছোট ট্রায়াঙ্গেলটা and ট্রায়াঙ্গেল MOC dash, এরা দুজন সিমিলার ট্রায়াঙ্গেল। এরা দুজন যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয় তাহলে আমি ডেফিনেটলি একটা কথা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি যে MO must be half of CB, MO must be half of CB, সেম প্রিন্সিপাল থেকে। ওকে, যে কমন অ্যাঙ্গেলটা তার অপোজিট যে দুটো সাইড আছে তাদের রেশিও মাস্ট বি ইকুয়াল টু বড় ট্রায়াঙ্গেলের বেস বাই ছোট ট্রায়াঙ্গেলের বেস। কোনো অসুবিধা নেই, এই প্রিন্সিপালটা তোমরা এইভাবে উপরের ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করলে তোমরা এই রেজাল্টটাই পাবে, MO ইকুয়ালস টু CB বাই 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর CB এর ভ্যালু আমরা কনসিডার করেছি কি, CB এর ভ্যালু আমরা কনসিডার করেছি x, তাহলে MO এর একটা ভ্যালু পেলাম, দ্যাট ইজ x বাই 2। এইবার তোমরা লক্ষ্য করো টোটাল MN, এই MN এর লেন্থটা কি x প্লাস y, হ্যাঁ কি না? ডেফিনেটলি তাই, কারণ আমি দেখতে পাচ্ছি লোকটার হাইট যা MN এর হাইটও তাই, ইমেজের হাইটও তাই। তাহলে টোটাল MN এর হাইট যদি x প্লাস y হয় তাহলে আমি কি বলবো OP এর হাইট কত? OP এর হাইট কত? আমি বলবো MN থেকে যদি আমি এই উপরের পার্ট আর নিচের পার্টটা বাদ দিয়ে দিই, দ্যাট ইজ MO আর PN বাদ দিয়ে দিই, OP এর হাইট কত হবে? যদি আমি MN থেকে MO আর PN বাদ দিয়ে দিই তাহলে আমি OP পেয়ে যাচ্ছি। আর MN কত দেখতে পাচ্ছ কি x প্লাস y, MO কত দেখতে পাচ্ছ কি x বাই 2, আর PN কত দেখতে পাচ্ছ y বাই 2। তার মানে x প্লাস y থেকে যদি আমি x বাই 2 প্লাস y বাই 2 বাদ দিই তাহলে কি ডাইরেক্ট x প্লাস y বাই 2 থাকে না, আর x প্লাস y টাই কি আমার h নয়? তাহলে देयरफॉर প্রুভড যে কোনো একটা মানুষের নিজের কমপ্লিট ইমেজ দেখতে যে সাইজের আয়না দরকার তার মিনিমাম হাইট হতে হবে সেই লোকটার হাইটের হাফ। না বুঝতে পারলে ডেফিনেটলি আমায় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের আবার গোটা ব্যাপারটা বুঝিয়ে দেব। ওকে, তো নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, বেসিক্যালি নেক্সট যে প্রুফটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটাও আমাদের এক্সামের রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট। বলছে যে a man needs a mirror of height h by 3 to see the image of the entire wall behind him while standing in the middle of a room। এখানে কি বলতে চাইছে তাহলে সেটা আমরা দেখি। বলছে যে এই ধরো একটা মিরর আছে, ওকে, তাহলে এইটা হলো আমার সেই মিররটার, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হলো আমার মিররটার ভার্চুয়াল সাইড আর রাইট হ্যান্ড সাইডটা হলো আমার মিররটার রিয়েল সাইড। বলছে যে একটা লোক এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটার একেবারে মিডলে দাঁড়িয়ে আছে। লোকটা কোথায় দাঁড়িয়ে আছে? এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটার একেবারে মিডল পোরশনে দাঁড়িয়ে আছে। ওকে, ওকে, তো এইবার বলছে যে যদি এই দেওয়ালটার হাইট অফ দ্য ওয়াল ইজ 8,
যদি এই দেওয়ালটার হাইট হয় h, তাহলে যেটা আমাদের প্রুফ করতে হবে সেটা হলো যে এই লোকটা যদি দেওয়ালটার কমপ্লিট ইমেজ দেখতে চায়, তাই লোকটা যদি দেওয়ালটার কমপ্লিট ইমেজ এই মিররটায় দেখতে চায়, তাহলে মিররের মিনিমাম হাইট হতে হবে h/3। ওকে, তাহলে এবার তোমরা একটা জিনিস জানো যে এই মিররটার কমপ্লিট ইমেজ কত দূরে তৈরি হবে। এই ডিসটেন্সটা যতটা, মিররটার ইমেজও ঠিক ততটা দূরেই তৈরি হবে। তাহলে আমি ধরলাম এরকম কোনো একটা জায়গায় মিররটার যদি ইমেজ তৈরি হয়। ওকে, তাহলে এই দিকটা যদি আমরা ডটেড লাইন দিয়ে কানেক্ট করি, এই দিকটা যদি আমরা ডটেড লাইন দিয়ে কানেক্ট করি, তাহলে এইটা আমাদের পুরোপুরি সেই ভার্চুয়াল বা ইমাজিনারি ওয়ার্ল্ডটা। ওকে, তাহলে চলো এবার দেখি কি করতে চলেছি আমরা এখানে। তাহলে তোমরা একটা ছোট জিনিস বলো যে এই যে এই সাইডের ওয়ালটা, এই সাইডের ওয়ালটার যদি কমপ্লিট রিফ্লেকশন লোকটা এই দেওয়ালটায় দেখতে চায়, তাহলে নিশ্চয়ই আমরা একটা কথা বলতে পারি যে ইমাজিনারি লোকটা কি মনে করবে, ইমাজিনারি সাইডে এই আমার দেওয়ালটা আছে, এখন এইটাই হলো আমার সোর্স অফ লাইট। তাহলে আমরা একটা জিনিস সিম্পলি বলতে পারি যে লোকটা ভাবছে যে এই যে দেওয়ালটার টপমোস্ট পয়েন্ট, ইমেজের যে দেওয়ালটা আছে তার যে টপমোস্ট পয়েন্ট, সেই টপমোস্ট পয়েন্ট থেকে একটা লাইট রে এসে লোকটার চোখে পড়েছে, এই এবং একদম বটমমোস্ট পয়েন্ট থেকে আরেকটা লাইট রে এসে কি হয়েছে, লোকটার চোখে পড়েছে। ওকে, বটমমোস্ট পয়েন্ট থেকে আরেকটা লাইট রে এসে লোকটার চোখে পড়েছে। এটাই তো আমাদের ভার্চুয়াল ইমেজের বেসিক শর্তটা ছিল, যেটা আগের দিন আমি তোমাদের বোঝালাম। ওকে, কিন্তু এবার তোমরা একটা কথা বলো, লাইটটা কি আদৌ এই ইমেজ থেকে এসে পড়ছে না অরিজিনাল দেওয়াল থেকে রিফ্লেক্ট করে এসে লোকটার চোখে পড়ছে? নিশ্চয়ই অরিজিনাল দেওয়ালটা থেকে রিফ্লেক্ট করে এসে লোকটার চোখে পড়ছে। তাহলে আমি বলতে পারি এই লাইটটা বেসিক্যালি আর কিছুই না, এই দেওয়ালের টপমোস্ট পয়েন্ট থেকে আসছে, এই আয়নাটায় মিররটায় রিফ্লেক্ট করছে এবং লোকটার চোখে এসে পড়ছে। একইভাবে আমরা এখানেও বলতে পারি যে এই যে লাইট রেটা, এই লাইট রেটা অরিজিনাল দেওয়াল থেকে আসছে এবং রিফ্লেক্ট করে লোকটার চোখে পড়ছে। তাহলে তোমরা যে মিডলের রিজিয়নটা দেখতে পাচ্ছ, লোকটা নিশ্চয়ই এই মিডলের রিজিয়নটা থেকে কমপ্লিট দেওয়ালটা দেখতে পাচ্ছে। ওকে, তাহলে এইবার যদি আমি নাম দিই, দেওয়ালটার নাম দিলাম আমি সাপোজ AB, তাহলে এদিকে ইমেজটার কি নাম দেবো, A ড্যাশ B ড্যাশ। ওকে, এই দুটো পয়েন্টের নাম দিলাম আমি CD, ঠিক, এই পয়েন্টটার নাম দিলাম আমি M M। সিম্পল অ্যাজ দ্যাট। লোকটার নাম দিই যদি আমি EF। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি, দেখো একটা সিম্পল জিনিস, এখান থেকে কি আমরা বলতে পারি B ড্যাশ D মাস্ট বি ইকুয়াল টু BD। B ড্যাশ D এই লেন্থটা BD এর সাথে ইকুয়াল হবে, এবং কোশ্চেনে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলেছে যে লোকটা ঘরের একেবারে মিডল পোরশনে দাঁড়িয়ে আছে, তাহলে সেখান থেকে তো আমি এই জিনিসটাও বলতে পারি DF ইকুয়ালস টু BD/2। DF ইকুয়ালস টু মানে মিরর থেকে লোকটার ডিসটেন্স, এই মিরর থেকে দেওয়ালের ডিসটেন্সের হাফ হবে, কারণ লোকটা কোথায় দাঁড়িয়ে আছে, লোকটা একেবারে আমাদের রুমের মিডলে দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে BD যদি B' D এর সাথে সেম হয়, তাহলে এখান থেকে বলতে পারি DF ইকুয়ালস টু সেম B'/D/2। ওকে, তাহলে এবার তোমরা একটা জিনিস বলো, যদি আমি টোটাল B' F এই টোটাল লেন্থটা কাউন্ট করি, যদি আমি টোটাল লেন্থটা কাউন্ট করি, তাহলে এটাকে কি আমি বলতে পারি B'/D প্লাস DF? এই লেন্থটাকে কি আমি B'/D প্লাস DF করে লিখতে পারি? ডেফিনেটলি লিখতে পারি। আর DF মানে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, DF মানে তোমরা দেখতে পাচ্ছ B'/D/2। ওকে, তাহলে আচ্ছা এইভাবে না লিখে যদি আমি লিখি, তাহলে B'/D কে যদি আমি DF দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি দেখতে পাবো যে 2DF মাস্ট বি ইকুয়াল টু B'/D। এই রিলেশনটা থেকে দেখো 2DF মাস্ট বি ইকুয়াল টু B'/D, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু DF। ওকে, তাহলে আমাদের কি হলো, আমাদের যেটা হলো B' F এর যে ভ্যালুটা দাঁড়ালো দ্যাট ইজ ইকুয়াল টু 3DF। B' F এর যে ভ্যালুটা দাঁড়ালো দ্যাট ইজ ইকুয়াল টু 3DF। ঠিক আছে, এবার তোমরা সিম্পল একটা জিনিস লক্ষ্য করে দেখো, কি না তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে EB'/F, একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে EB'/F। তাহলে যদি আমরা লিখি EB'/F, EB'/F এন্ড তার ভেতরে ঠিক আরেকটা ছোট্ট ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তোমরা যদি লক্ষ্য করার চেষ্টা করো তাহলে তোমরা দেখতে পাবে ট্রায়াঙ্গেলটা হলো NDB', ট্রায়াঙ্গেল NDB'। এই দুটো ট্রায়াঙ্গেলে একটা জিনিস দেখো তো, অ্যাঙ্গেল B কি কমন অ্যাঙ্গেল? ডেফিনেটলি অ্যাঙ্গেল B কমন অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল D, এখানে অ্যাঙ্গেল F, এখানে অ্যাঙ্গেল D অ্যাঙ্গেল F, both are 90 ডিগ্রিজ। তাহলে থার্ড যে দুটো অ্যাঙ্গেল তারা মাস্ট বি ইকুয়াল। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি সিমিলার ট্রায়াঙ্গেল নয়? তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল যেটা তৈরি হয়েছে তারা কি সিমিলার ট্রায়াঙ্গেল নয়? আর সিমিলার ট্রায়াঙ্গেল মানেই আমরা একটা ছোট্ট জিনিস, সিম্পল জিনিস জানি যে
ইকুয়াল যে অ্যাঙ্গেলস গুলো হবে সেই ইকুয়াল অ্যাঙ্গেলস এর অপোজিট যে সাইড গুলো সেই সাইড গুলোর রেশিও মাস্ট বি ইকুয়াল, তাই নয় কি? ইকুয়াল অ্যাঙ্গেলস এর অপোজিট সাইডের রেশিও গুলো হবে মাস্ট বি ইকুয়াল। তাহলে আমরা যদি বলি এই যে কমন অ্যাঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ, ওকে, তো কমন অ্যাঙ্গেলটার অপোজিটে কি আছে? ইএফ আছে আর এনডি আছে। 90 ডিগ্রির অপোজিটে কি কি দেখতে পাচ্ছ? 90 ডিগ্রির অপোজিটে তোমরা বড় ট্রায়াঙ্গেলটার জন্য দেখতে পাচ্ছ বি ড্যাশ ই, আর ছোট ট্রায়াঙ্গেলটার জন্য দেখতে পাচ্ছ বি ড্যাশ এন। এবং বাকি যে দুটো অ্যাঙ্গেল পড়ে রয়েছে, যে দুটো ইকুয়াল অ্যাঙ্গেল, তাদের অপোজিটে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো, অ্যাঙ্গেল ই এর অপোজিটে দেখতে পাচ্ছ তোমরা বি ড্যাশ এফ, অ্যাঙ্গেল এন এর অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ বি ড্যাশ ই। ওকে, তাহলে এবার একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলি, আমরা যদি বলি যে বি ড্যাশ এফ ডিভাইডেড বাই বি ড্যাশ এফ ডিভাইডেড বাই ডিএফ যদি আমরা করি, বি ড্যাশ এফ ডিভাইডেড বাই ডিএফ যদি আমরা করি, তাহলে এখান থেকে কি একটা সিম্পল জিনিস বুঝতে পারছি না? দ্যাট ইজ ইকুয়াল টু হবে আমাদের 3/1। বি ড্যাশ এফ বাই ডিএফ ইকুয়ালস টু কি আমাদের 3/1 হবে না? ঠিক একই ভাবে আমি যদি তোমাদের বলি তাহলে বি ড্যাশ এফ বাই ডিএফ যদি 3/1 হয়, তাহলে বলো তো আমাদের দ্যাট ইজ ইকুয়াল টু বি ড্যাশ ই, বি ড্যাশ ই বাই ইএন হবে কি হবে না? আরেকবার বলে দিই যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে, বি ড্যাশ এফ বাই ডিএফ, বি ড্যাশ এফ বাই ডিএফ দ্যাট উইল বি ইকুয়াল টু 3/1। তাহলে বি ড্যাশ এফ বাই ডিএফ যদি 3/1 হয়, তাহলে আমরা বলতে পারি বি ড্যাশ ই বাই এন এর রেশিওটাও 3/1 হবে। ডেফিনেটলি বি ড্যাশ ই বাই এন ইএন বলো এনি বলো যাই বলো না কেন, তাদের রেশিওটাও 3/1 হবে। ওকে, ভেরি সিম্পল। এইবার তোমরা কি এখানে আর দুটো ত্রিভুজ লক্ষ্য করতে পারছো? যে ত্রিভুজ দুটো হলো ই এ ড্যাশ বি ড্যাশ, ট্রায়াঙ্গেল ই এ ড্যাশ বি ড্যাশ, এন্ড তার ভেতরে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল দেখো এখানে ক্রিয়েট হয়েছে। ট্রায়াঙ্গেলটা হলো ই এম এন। এই দুটো ট্রায়াঙ্গেল যদি তোমরা লক্ষ্য করো, ই এ ড্যাশ বি ড্যাশ ই এম এন, এই দুটো ট্রায়াঙ্গেল যদি তোমরা লক্ষ্য করো, তাহলে লক্ষ্য করো যে অ্যাঙ্গেল ই হলো কমন অ্যাঙ্গেল, এবং এই দুটো লাইন যেহেতু প্যারালাল লাইন, তাই জন্য অ্যাঙ্গেল এম অ্যাঙ্গেল এ ড্যাশ এর সাথে ইকুয়াল হবে, অ্যাঙ্গেল এন অ্যাঙ্গেল বি ড্যাশ এর সাথে ইকুয়াল হবে। অ্যাঙ্গেল ই হলো আমাদের কমন অ্যাঙ্গেল, এবং এই দুটো যেহেতু প্যারালাল লাইন, অ্যাঙ্গেল এম অ্যাঙ্গেল এ ড্যাশ এর সাথে ইকুয়াল হবে, অ্যাঙ্গেল এন অ্যাঙ্গেল বি ড্যাশ এর সাথে ইকুয়াল হবে। তাহলে এরা কি সিমিলার ট্রায়াঙ্গেল নয়? তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল যদি এরা হয়, তাহলে কি আমি একটা সিম্পল জিনিস বলতে পারি যে এদেরও ইকুয়াল সাইডের ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড গুলো আছে তাদের রেশিও মাস্ট বি ইকুয়াল। তাহলে চলো আমরা যদি এখানে বলি যে তাহলে বি ড্যাশ ই, ওকে, বি ড্যাশ ই, নিশ্চয়ই দেখতে পাচ্ছ বড় ট্রায়াঙ্গেলের এই সাইডটা বি ড্যাশ ই ডিভাইডেড বাই, আমি যদি বলি এনি, বি ড্যাশ ই বাই এনি, সেটার কি এক্ষুনি রেশিও আমরা পেলাম না? দ্যাট ইজ ইকুয়াল টু 3/1। বি ড্যাশ ই বাই এনি রেশিওটা কি আমরা এক্ষুনি দেখলাম না? 3/1। তার মানে আমরা তো এখান থেকে আরো একটা জিনিস কনক্লুড করতে পারি যে এ ড্যাশ বি ড্যাশ, দেয়ারফর এ ড্যাশ বি ড্যাশ মানে বড় ট্রায়াঙ্গেলের বেস ডিভাইডেড বাই এম এন must also be equal to 3/1. A dash b dash by mn must also be equal to 3/1. Okay, তাহলে a dash b dash টাই is nothing but ab, a dash b dash টাই is nothing but ab। তাহলে ab by mn কত হচ্ছে? ab by mn ও আমার 3/1 এর সাথেই ইকুয়াল হচ্ছে। এবার তোমরা একটা কথা বলো, চলো আমরা যদি উপরের দিকের এই পার্টটুকু একটু মুছে দিই, এই পার্টটুকু মুছে এরপরে এখানে যদি কন্টিনিউ করি, তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম ab by mn that is equal to 3/1। এখানে ab টা কি আমার কমপ্লিট দেওয়াল না, ওয়ালটা, আর ওয়ালটার হাইট কি h, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি h by mn equals to 3/1, h by mn equals to 3/1। therefore এখান থেকে সেই ইম্পর্টেন্ট কনক্লুশনটা পাচ্ছি mn equals to h by 3। তার মানে mn কি আমাদের সেই মিররের হাইটটা না, যে মিররটা মিনিমাম লেন্থের মিরর, যেটা লাগবে এই লোকটার কি দেখতে না, তার পিছনের কমপ্লিট ওয়ালটাকে যদি ওর সামনে ভিজুয়ালাইজ করতে চায়, তাহলে ওর মিনিমাম কত হাইটের মিরর লাগবে, দ্যাট ইজ mn। এবং mn টা এইভাবেই প্রুফ হলো কি mn equals to h by 3। ওকে, কিন্তু এইবার ব্যাপারটা হলো এই প্রুফটা তো খুব সিম্পল প্রুফ, এই প্রুফটা নিয়ে মাথা ঘামানোর মতো কিছু নেই। যদি কোশ্চেনটা এরকম আসে, এটা ডাইরেক্ট কোশ্চেন না আসে, যদি কোশ্চেনটা আসে যে লোকটা দাঁড়িয়ে আছে তো ঠিকই, কিন্তু ঘরের একেবারে মিডল পোরশনে দাঁড়িয়ে নেই, লোকটা ঘরের একেবারে মিডল পোরশনে দাঁড়িয়ে নেই, তাহলে যে মিররটা ও দেখতে, তাহলে যে মিররটা লাগবে ওর পিছনের ওয়ালটা কমপ্লিটলি দেখতে। চলো আমি আগে তোমাদের একে বোঝাই যে আমি তোমাদের কি বলতে চাইছি।
এই হলো কমপ্লিট ঘর, ওকে। আর এইখানে দাঁড়িয়ে আছে লোকটা, এইখানে দাঁড়িয়ে আছে আমার লোকটা, ঠিক। তার মানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই লেন্থটা আর এই লেন্থটা নট ইকুয়াল। এটা যদি a হয় আমি ধরতে পারি এটা b, এই দুটো লেন্থ কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে এই লোকটা এখন যদি কমপ্লিট দেওয়ালটাকে দেখতে চায় এই মিরর দিয়ে, তাহলে ওর কত সাইজের মিরর লাগবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের রেসপেক্টেই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো এটা আমরা প্রুফ করার চেষ্টা করি, ওকে ওকে, ভেরি গুড। তাহলে চলো, তাহলে সেম জিনিস, সেম কনসেপ্ট, ওই যে ফিজিক্স মানে ইজ নাথিং বাট কনসেপ্ট। তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কনসেপ্টটা যদি তুমি আগে প্রুফটা ধরে নিতে পারো, তাহলে এই প্রুফটা করা কোনো ব্যাপারই না। চলো আমরা দেখি। তাহলে লোকটা গোটা দেওয়ালটা দেখতে পাচ্ছে, মানে আমরা সেম জিনিস কনসিডার করব। এখান থেকে একটা লাইট রে লোকটার চোখে এসে পড়েছে, এবং আমরা কনসিডার করব এই ফুট থেকে একটা লাইট রে লোকটার চোখে এসে পড়েছে, ওকে। কিন্তু অরিজিনালি এই লাইট রে দুটো তো আর এই দুটো পয়েন্ট থেকে আসেনি, লাইট রে দুটো এসেছে দেওয়ালের টপ মোস্ট এবং বটম মোস্ট পয়েন্ট থেকে, দেওয়ালের টপ মোস্ট এবং বটম মোস্ট পয়েন্ট থেকে। লাইটটা এইভাবে ইনসিডেন্ট করে রিফ্লেক্ট করেছে, এই লাইটটাও এখানে ইনসিডেন্ট করে রিফ্লেক্ট করে লোকটার চোখে এসে পড়েছে, ওকে। তাহলে আবার একই ভাবে আমি যদি নাম দিয়ে দিই, এটা ক্যাপিটাল এ বি, এটার নাম দেবো আমি এ ড্যাশ বি ড্যাশ, এটার নাম দিলাম সি ডি, এটার নাম দিলাম এম এন, আর লোকটার নাম দিলাম আমি ই এফ, ওকে, কোনো প্রবলেম নেই। তাহলে আবার সেম কনসেপ্ট, তোমরা লক্ষ্য করো তো, বিডি বি ড্যাশ ডি মাস্ট বি ইকুয়াল টু বিডি, কারণ আমরা জানি একটা প্লেন মিরর থেকে অবজেক্ট ডিসটেন্স এবং ইমেজ ডিসটেন্স মাস্ট বি ইকুয়াল। তাহলে বি ড্যাশ ডি মাস্ট বি ইকুয়াল টু বিডি হবে কি হবে না? ডেফিনেটলি হবে। তাহলে বিডি এর লেন্থ কত দেখতে পাচ্ছ? বিডি এর লেন্থ তোমরা দেখতে পাচ্ছ a প্লাস বি, দেয়ারফর বি ড্যাশ ডি ও মাস্ট বি ইকুয়াল টু a প্লাস বি, ওকে। তাহলে এবার তোমরা একটা সিম্পল জিনিস দেখো, আমি যদি আবার সেই দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করি, একটা হলো ই বি ড্যাশ এফ বড় ট্রায়াঙ্গেলটা, ই বি ড্যাশ এফ বড় ট্রায়াঙ্গেলটা, এবং তার মধ্যে একটা ছোট ট্রায়াঙ্গেল ঢুকে আছে তোমরা দেখতে পাচ্ছ, এন্ড ট্রায়াঙ্গেল এন বি ড্যাশ ডি, এন বি ড্যাশ ডি। এই দুটো ট্রায়াঙ্গেল যে তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ট্রায়াঙ্গেল থেকে কি আমরা একটা জিনিস বলতে পারি যে অ্যাঙ্গেল বি ড্যাশ হলো কমন অ্যাঙ্গেল? ছোট ট্রায়াঙ্গেলের জন্য অ্যাঙ্গেল ডি, বড় ট্রায়াঙ্গেলের জন্য অ্যাঙ্গেল এফ, বোথ আর 90 ডিগ্রি। তাহলে থার্ড দুটো অ্যাঙ্গেল যে পড়ে রইলো তারা মাস্ট বি ইকুয়াল টু ইচ আদার। তার মানে এই দুটো ট্রায়াঙ্গেলও সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল হলে বাহুর রেশিও, সাইডের রেশিও কি হবে? সাইডের রেশিও সবসময় হবে ইকুয়াল। তাহলে আমি যদি বলি এখান থেকে বি ড্যাশ এফ, আমি যদি এখান থেকে বলি বি ড্যাশ এফ ডিভাইডেড বাই ডিএফ, বি ড্যাশ এফ বাই ডিএফ, তাহলে তোমরা কি বলবে না এটা ইকুয়ালস টু a প্লাস b ডিভাইডেড বাই a, হাইট অফ ওয়াল এই ক্ষেত্রেও h আমরা কনসিডার করছি। তাহলে b ড্যাশ f ইকুয়ালস টু a প্লাস b প্লাস a, দ্যাট ইজ 2a প্লাস b, ওকে। কারণ b ড্যাশ d এইটুকু লেন্থ ছিল a প্লাস b, তার সাথে df যুক্ত হলে তবেই b ড্যাশ f টা দাঁড়ায়। তাহলে b ড্যাশ f কত দাঁড়ালো? 2a প্লাস b, আর ডিভাইডেড বাই df মানে কি? অনলি a। তাহলে এই দুটো সাইডের রেশিও আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, এই দুটো সাইডের রেশিওর সাথে ইকুয়াল হবে না? দ্যাট ইজ b ড্যাশ e, ঠিক আগের প্রুফটার মতো সেম কনসেপ্ট। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ফিজিক্স ইজ নাথিং অ্যাকচুয়ালি। তাহলে b ড্যাশ e ডিভাইডেড বাই ne এই বাহুর রেশিওর সাথে ইকুয়াল হবে না? ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি হবে, ওকে। তাহলে b ড্যাশ e বাই ne ইকুয়ালস টু 2a প্লাস b ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে এবার একটা জিনিস দেখো, আমি যদি এই বড় ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল ই এ ড্যাশ বি ড্যাশ, ই এ ড্যাশ বি ড্যাশ, এন্ড ট্রায়াঙ্গেল ই এম এন, ই এম এন, এই দুটো ট্রায়াঙ্গেল যদি আমরা কনসিডার করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল ই হলো আমাদের কমন অ্যাঙ্গেল, এবং এই দুটো সাইড প্যারালাল হওয়ার জন্য অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এম আর ইকুয়াল টু ইচ আদার, আর অ্যাঙ্গেল বি ড্যাশ এবং অ্যাঙ্গেল এন আর ইকুয়াল টু ইচ আদার, ওকে। তাহলে এরা এই দুটো ট্রায়াঙ্গেল যে দুটো কনসিডার করলাম তারাও সিমিলার ট্রায়াঙ্গেল, এবং সিমিলার ট্রায়াঙ্গেল হলে ডেফিনেটলি এদেরও সাইডের রেশিও হবে সেম। সুতরাং এখান থেকে আমি বলতে পারি বড় ট্রায়াঙ্গেলটার এই সাইডটা, দ্যাট ইজ বি ড্যাশ ই, ডিভাইডেড বাই ছোট ট্রায়াঙ্গেলটার সাইডটা, দ্যাট ইজ en, বি ড্যাশ টি বাই en মাস্ট বি ইকুয়াল টু, আমি বলতে পারি বড় ট্রায়াঙ্গেলের সাইড a ড্যাশ বি ড্যাশ, বেস তোমরা দেখতে পাচ্ছ, ছোট ট্রায়াঙ্গেলের বেস mn
মাস্ট বি ইকুয়াল টু 2a প্লাস b বাই a। যেহেতু b ড্যাশ e বাই en এর রেশিওটা আমরা পেয়েছি 2a প্লাস b বাই a, তাই জন্য এখান থেকে আমরা বলতে পারি a ড্যাশ b ড্যাশ বাই mn এর রেশিওটাও হবে 2a প্লাস b ডিভাইডেড বাই a। তোমরা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। তাহলে এখান থেকে আমাদের কি দরকার? এখান থেকে আমাদের mn টা দরকার। এবার তোমরা আমাকে একটা সিম্পল কথা বলো, a ড্যাশ b ড্যাশ আর ab কি সেম হাইট না? আমি বলবো হ্যাঁ, ডেফিনেটলি সেম হাইট। তাহলে ab ডিভাইডেড বাই mn মাস্ট বি ইকুয়াল টু 2a প্লাস b ডিভাইডেড বাই a। তাহলে এখান থেকে যদি আমার mn টা দরকার হয়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি ab এর ভ্যালু h বসাই এবং এই গোটা টার্মটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে হচ্ছে ha ডিভাইডেড বাই 2a প্লাস b। গোটা টার্মটাকে যদি লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে নিয়ে আসি উল্টে দিয়ে, তাহলে দেখা যাচ্ছে ha ডিভাইডেড বাই 2a প্লাস b দ্যাট ইজ ইকুয়াল টু mn। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট প্রুফ। ওকে, তাহলে কি এই পার্টটা তোমরা বুঝতে পারলে? এই প্রুফটা আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের দিক থেকে, এবং যদি চায় ওরা, তাহলে ডেফিনেটলি আমাদের সিলেবাসের বাইরে না, কনসেপ্টের বাইরে না, তারা এইচএস এও বা যে কোনো বোর্ডস এর এক্সামেও এই ধরনের কোশ্চেন দিতে পারে। ওকে, আচ্ছা চলো নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, দ্যাট ইজ কল্ড ফিল্ড অফ ভিউ। দ্যাট ইজ কল্ড ফিল্ড অফ ভিউ। ওকে, ফিল্ড অফ ভিউ। তাহলে হোয়াট ইজ ফিল্ড অফ ভিউ, তাই না? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। চলো আমরা দেখি লক্ষ্য করে। একটা মিরর, সাপোজ এটা মিররটার ইমাজিনারি সাইড। সাপোজ এটা মিররটার ইমাজিনারি সাইড। মিররের সামনে আমি যদি কোনো একটা পয়েন্ট অবজেক্ট রেখে দিই, মিররের সামনে আমি যদি কোনো একটা পয়েন্ট অবজেক্ট রেখে দিই, তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম পয়েন্ট অবজেক্ট থেকে চারিদিকে লাইট রেজ এরকম ভাবে বের হবে, চারিদিকে লাইট রেজ ডাইভার্জ আউট হবে, চারিদিকে ম্যাক্সিমাম কোন লাইট রে দুটো রিফ্লেক্ট ব্যাক করতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই মিররের ম্যাক্সিমাম পয়েন্টে যে লাইট রেটা বেরোবে এবং এই নিচের মিনিমাম পয়েন্টে যে লাইট রেটা এসে ইনসিডেন্ট করবে, তারা দুইজনই একমাত্র রিফ্লেক্ট ব্যাক করতে পারে। এবং তার জন্য আমি ইমেজটাকে কোথায়, এরকম কোন একটা জায়গায় দেখব। তাহলে এই দুটো লাইট রে যে দুটো ড্র করলাম, তারা রিফ্লেক্ট ব্যাক করে যাবে কোন দিকে? নিশ্চয়ই এই লাইট রেটা যাবে এইদিকে এবং এই লাইট রেটা যাবে এইদিকে। ওকে, এই লাইট রেটা যাবে এইদিকে এবং নিচের লাইট রেটা এইদিকে। এই যে ম্যাক্সিমাম এক্সটেন্ট, এই যে ম্যাক্সিমাম এক্সটেন্ট, এই ম্যাক্সিমাম কতটা এক্সটেন্ট পর্যন্ত এই পার্টিকেলটাকে বা এই পয়েন্ট অবজেক্টটাকে দেখা যাবে, ম্যাক্সিমাম কতটা এক্সটেন্ট পর্যন্ত এই পয়েন্ট অবজেক্টটা কোনো একটা ভিউয়ারের কাছে ভিজিবল হবে, দ্যাট লেন্থ ইজ কল্ড ফিল্ড অফ ভিউ। তোমরা যদি না বুঝতে পারো, তার জন্য আমি আরেকবার রিপিট করছি। ধরো একটা প্লেন মিরর, প্লেন মিররের সামনে আমি একটা অবজেক্ট রেখেছি, তাহলে এই অবজেক্ট থেকে ম্যাক্সিমাম কোন দুটো লাইট রে রিফ্লেক্ট ব্যাক করতে পারে? আবার আগের মিডিয়ামে আমি দেখতে পাচ্ছি এই পয়েন্ট অবজেক্ট থেকে প্রচুর লাইট রে চারিদিকে আছে, এর উপরে বা এর নিচে কি লাইট রে নেই? ডেফিনেটলি আছে, কিন্তু তারা তো আর মিরর থেকে রিফ্লেক্ট হতে পারছে না। তোমরা দেখতে পাচ্ছ মিররের সাইজ এতটা, ঠিক? তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এই যে পয়েন্ট অবজেক্টটা দেখতে পাচ্ছ, এখান থেকে একটা লাইট মিররের টপ মোস্ট পয়েন্টে ইনসিডেন্ট করবে, আরেকটা লাইট মিররের বটম মোস্ট পয়েন্টে ইনসিডেন্ট করবে এবং তারা দুজন রিফ্লেক্ট ব্যাক করে যাবে। তাহলে এই যে এক্সটেন্টটা, এর মাঝখানে প্রচুর লাইট রেজ আছে, যেখানে যে কোনো একটা পয়েন্টে যদি আমাদের যে ভিউয়ার সে যদি চোখ রাখে, তাহলে এই পয়েন্ট অবজেক্টটাকে দেখতে পাবে। তাহলে ম্যাক্সিমাম কতটা এক্সটেন্ট পর্যন্ত পয়েন্ট অবজেক্টটাকে দেখা যাচ্ছে, that length বা that extent is called field of view. ওকে, চলো তাহলে এইখান থেকে আমরা সিম্পল একটা জিনিস দেখি, একটা ছোট্ট খুব সুন্দর একটা অঙ্ক করার চেষ্টা করি। ধরো সাপোজ তোমাদের কাছে ডি লেন্থের একটা মিরর আছে। ধরো সাপোজ তোমাদের কাছে স্মল ডি লেন্থের একটা মিরর আছে এবং এই মিররটা ঠিক মিড পয়েন্ট থেকে, এই মিররটার ঠিক মিড পয়েন্ট থেকে এর ডিসটেন্স দূরে একটা অবজেক্ট আছে। এই মিররটার ঠিক মিড পয়েন্ট থেকে এর ডিসটেন্স দূরে একটা অবজেক্ট আছে। তাহলে আমি বলতে পারি অবজেক্টটার দুটো এক্সটেন্টে যে লাইট রে দুটো যাবে তারা হলো এইটা, এইখানে। তার মানে আমি যদি ধরি যে অবজেক্টের একটা
ইমেজ তৈরি হয়েছে। এই পয়েন্টটা যদি আমি বলি অবজেক্টের একটা ইমেজ তৈরি হয়েছে, তার মানে তোমরা বলবে যে টপ মোস্ট পয়েন্টের লাইট সেটা এইদিকে বেরিয়ে যাবে আর বটম মোস্ট পয়েন্টের লাইট সেটা এই বরাবর বেরিয়ে যাবে, ঠিক হ্যাঁ কি না, অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস ফিগার। জাস্ট একটা ছোট্ট কোয়েশ্চেনটা হলো, ধরো সাপোজ এই পয়েন্ট থেকে 2 এর ডিসটেন্স দূর থেকে একটা লোক এই বরাবর হেঁটে চলেছে। এই পয়েন্ট থেকে 2 এর ডিসটেন্স দূর থেকে একটা লোক এই পয়েন্ট এই লেন্থ বরাবর বা এই রুট বরাবর হেঁটে চলেছে। তাহলে ক্যালকুলেট করতে হবে লোকটা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত কতটা পাথ জুড়ে এই অবজেক্টটাকে দেখতে পাবে। কি ক্যালকুলেট করতে হবে? স্টার্টিং থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত কতটা পাথ জুড়ে লোকটা কি দেখতে পাবে না এই অবজেক্টটাকে দেখতে পাবে। আমি তোমাদের বলবো, তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরেকবার বলি। একটা মিররের হাইট হলো d, এর লেন্থ দূরে একটা অবজেক্ট আছে। একটা লোক যদি মিরর থেকে 2 এর ডিসটেন্স বরাবর এই মিররের পারপেন্ডিকুলারলি মিররের প্যারালালি হাঁটে, কি বললাম, একটা লোক মিরর থেকে 2 এর ডিসটেন্স দূর দিয়ে মিররের প্যারালালি হাঁটে, তাহলে সে এই অবজেক্টটাকে কতটা দূর পর্যন্ত দেখতে পাবে বা কতটা লেন্থ পর্যন্ত হাঁটলে এই মিররের অবজেক্টটা ওর কাছে ভিজিবল হবে। ঠিক, এটা হলো তোমাদের কোশ্চেন। আমি চাইবো তোমরা ভিডিওটা এখানে পজ করে প্লিজ কোশ্চেনটা নিজেরা একবার ট্রাই করো, তারপর তোমরা ভিডিওটা আবার রিজিউম করে কোশ্চেনের সলিউশনটা দেখো। ওকে, তাহলে এবার দেখো খুব সিম্পল একটা কোশ্চেন। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আবার বলছি কনসেপ্ট ক্লিয়ার থাকলে ফিজিক্স ইজ নাথিং। তাহলে তোমরা বলো যে মিরর থেকে অবজেক্টের ডিসটেন্স, এটা যদি আমি ইমেজ ধরি, এটা যদি আমি অবজেক্ট ধরি, মিরর থেকে অবজেক্টের ডিসটেন্স যা হবে মিরর থেকে ইমেজের ডিসটেন্সও তাই হবে। আমি কি করলাম, অবজেক্ট থেকে এখানে জাস্ট একটা লাইন ড্র করলাম। তাহলে তোমরা কি বুঝতে পারছো, এই যে লাইনটা, এই যে টোটাল ডটেড লাইনটা, এই লাইনটাকে মিড পয়েন্টে গিয়ে কাট করবে। ঠিক, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো, যেহেতু এই যে অবজেক্টটা মিররের ঠিক মিড পয়েন্টে আছে, অবজেক্টটা ঠিক মিররের মিড পয়েন্টে আছে, তার মানে এখান থেকে একটা জিনিস বলতে পারি যে এই স্ট্রেট লাইনটা, এই প্যারালাল লাইনটা, মিররের প্যারালাল লাইনটা ঠিক মিড পয়েন্টে গিয়ে কাট করবে। তাহলে আমরা যদি এইটুকু ডিসটেন্স বার করতে পারি, তাহলে 2 দিয়ে গুণ করে দিলেই আমরা টোটাল ডিসটেন্সটা বেরিয়ে যাবে আমাদের, হ্যাঁ কি না। আমরা যদি নিচের ছোট্ট ডিসটেন্সটা বার করতে পারি, তাহলে 2 দিয়ে গুণ করে দিলেই আমাদের টোটাল ডিসটেন্সটা বেরিয়ে যাবে। ঠিক, চলো আমরা এটা প্রুফ করার চেষ্টা করি। আমি প্রত্যেকটা পয়েন্টের নাম দিই a b c d। তাহলে নিচের পোরশনে তোমরা দেখতে পাচ্ছ দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আমি ট্রায়াঙ্গেলগুলোর নাম বলছি, দেখো তোমরা বার করতে পারবে। ICD, একটা বড় ট্রায়াঙ্গেল ICD এবং একটা ছোট ট্রায়াঙ্গেল IAB এন্ড ট্রায়াঙ্গেল IAB। তাহলে ট্রায়াঙ্গেল ICD এবং একটা ছোট ট্রায়াঙ্গেল IAB, এই দুটো ট্রায়াঙ্গেল তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে আমাকে একটা ছোট্ট কথা বলো, এই দুটো ট্রায়াঙ্গেল কি সিমিলার নয়? ডেফিনেটলি সিমিলার। দেখো অ্যাঙ্গেল I হলো কমন অ্যাঙ্গেল দুটো ট্রায়াঙ্গেলেরই। অ্যাঙ্গেল A ছোট ট্রায়াঙ্গেলটার জন্য আর অ্যাঙ্গেল C বড় ট্রায়াঙ্গেলটার জন্য 90 ডিগ্রি ক্রিয়েট করেছে। তাহলে ডেফিনেটলি বাকি যে অ্যাঙ্গেল দুটো পড়ে রইলো, অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল D, তারা হবে ইকুয়াল। কিসের জন্য ইকুয়াল? কারণ আমরা জানি একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি, তাই জন্য বাকি দুটো অ্যাঙ্গেল নিশ্চয়ই ইকুয়াল হবে। যদি তাই হয়, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল হলো আমার সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে এবার সিম্পলি বলো, এই দুটো ট্রায়াঙ্গেল যদি আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল হয়, তাহলে এদের সাইডের রেশিও কি সেম হবে না? এদের সাইডের রেশিও কি সেম হবে না? তাহলে তোমরা একটা জিনিস দেখো তো, বড় ট্রায়াঙ্গেলের জন্য একটা সাইড আছে, তোমরা লক্ষ্য করতে পারছো কিনা দেখো। বড় ট্রায়াঙ্গেলের জন্য সাইডটা হলো IC, বড় ট্রায়াঙ্গেলের জন্য সাইডটা হলো IC ডিভাইডেড বাই, যদি আমি ছোট ট্রায়াঙ্গেলের সাইড IA করি, IC ডিভাইডেড বাই ছোট ট্রায়াঙ্গেলের জন্য সাইড IA করি, তাহলে সেখান থেকে কি আমরা একটা জিনিস বলতে পারি না, যে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু বড় ট্রায়াঙ্গেলের জন্য CD ডিভাইডেড বাই ছোট ট্রায়াঙ্গেলের AB। আরেকবার তোমরা লক্ষ্য করো, বড় ট্রায়াঙ্গেলের জন্য IC ডিভাইডেড বাই ছোট ট্রায়াঙ্গেলের জন্য IA, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু বড় ট্রায়াঙ্গেলের CD ছোট ট্রায়াঙ্গেলের AB। ঠিক, তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে দেখো IC এর ভ্যালু কি আমরা জানি? ডেফিনেটলি জানি। দেখো একটা জিনিস লক্ষ্য করে, IC ইকুয়ালস টু IA প্লাস AC, যেখানে IA এর লেন্থ হলো L, AC এর লেন্থ হলো 2L, তাহলে টোটাল IC এর লেন্থ কত হতে চলেছে? 3L। নিশ্চয়ই তোমরা কেসটা বুঝতে পারছো। IC এর লেন্থ হলো L,
আই এর লেন্থ হলো l, AC এর লেন্থ হলো 2l, তাহলে টোটাল IC এর লেন্থটা কত হতে চলেছে সেটা হলো ডেফিনেটলি 3l। আর এবার তোমরা ছোট্ট একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, AB যে লেন্থটা দেখতে পাচ্ছ, এই AB এর লেন্থটা কত? ডেফিনেটলি AB এর লেন্থটা d/2। ডেফিনেটলি AB এর লেন্থটা কত? AB এর লেন্থটা হলো d/2। তোমরা কি এটা লক্ষ্য করতে পারছো? ওকে, তাহলে এইবার একটা জিনিস দেখো, আমরা তাহলে এখান থেকে বলতে পারি ডেফিনেটলি CD/AB, 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 সরি একটা ছোট্ট ভুল হয়ে গেল, এটা AB এর লেন্থটা কেন কনসিডার করব, IC যা যদি কনসিডার করি তাহলে ডেফিনেটলি IA কনসিডার করতে হবে, যেখানে I এর লেন্থ হলো l। তাহলে আমরা দেখতে পাচ্ছি CD/AB হলো 3। CD/AB এই লেন্থটা আমাদের কত দাঁড়ালো, এই রেশিওটা কত হলো? 3। তাহলে এখান থেকে যদি আমি আবার লিখি CD/AB that must be equal to 3, CD/AB যদি 3 হয় তাহলে এবার আমাকে একটা কথা বলো, AB এর ভ্যালু কত? AB এর ভ্যালু কি d/2 নয়? টোটাল মিররটার হাইট যদি d হয় তাহলে তার ঠিক হাফ, যেহেতু কেন অবজেক্ট এই মিররটাকে ঠিক দুটো সেম পার্টে ভাগ করেছে, কারণ অবজেক্টটা মিররটার মিড পয়েন্ট থেকে এর ডিসটেন্স দূরে আছে, অবজেক্টটা মিররটার মিড পয়েন্ট থেকে এর ডিসটেন্স দূরে আছে। তাহলে আমি বলতে পারি উপরের হাফ আর নিচের হাফ ইকুয়াল, তাহলে নিচের হাফকে যদি আমি AB নাম দিই তার ভ্যালু কত হবে? তার ভ্যালু ডেফিনেটলি হবে d/2। এখান থেকে আমি দেখতে পাচ্ছি CD 3AB আর AB এর ভ্যালু হলো d/2, देयरफॉर তোমরা দেখতে পাচ্ছ CD এইটুকুর পার্টের ভ্যালু কত হলো? এইটুকু পার্টের ভ্যালু হলো 3d/2। তাহলে এবার যদি এটাকে আমি এই দুটো পয়েন্টের নাম E আর F দিয়ে দিই, তাহলে টোটাল কতটা লেন্থ হাঁটলে লোকটার কাছে এই ইমেজটা ভিজিবল হবে সেটা দেখার জন্য ডেফিনেটলি আমায় FD এর ভ্যালুটা বার করতে হবে, আর যেখানে FD must be equal to twice of CD, FD must be equal to twice of CD, তাহলে FD equals to 2 into 3d/2, 2 কেটে গেল, আলটিমেটলি আমার দাঁড়ালো 3d। খুব ইম্পর্টেন্ট এবং খুব কনসেপচুয়াল একটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, একটা প্রুফ নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি এতটা পার্ট বুঝতে তোমাদের কোনো রকম প্রবলেম হয়নি, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে আমরা নেক্সট ক্লাসে আরো অনেক কিছু জিনিস জানবো, যেমন নেক্সট ক্লাসে আমরা প্লেন মিররের জন্য ভেলোসিটি দেখব, কত ভেলোসিটি হয় সেটা সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করব। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা আরো ফার্দার যে টপিকস আছে স্ফেরিক্যাল মিরর নিয়ে আলোচনা করব এন্ড সো অন, ঠিক আছে? এই ভিডিওটা যদি তোমরা দেখা কন্টিনিউ করো, ডেফিনেটলি আমি বলতে পারছি নিট, জয়েন্ট ইত্যাদি ইত্যাদি এবং বোর্ডস এর এক্সামের রেসপেক্টে তোমরা প্রচুর জিনিস জানতে পারবে, প্রচুর কনসেপচুয়াল জিনিস জানতে পারবে, ঠিক? এবং যখন সমস্ত ক্লাস আমার কমপ্লিট হয়ে যাবে, পুরো রে অপটিক্স এর চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে, ডেফিনেটলি রে অপটিক্স এর যত কোশ্চেন আছে কম্পাইলেশন করে আমি তোমাদের সলভ করাবো অ্যাট লিস্ট 2 কি 3টে ক্লাসে। ওকে, সুতরাং তোমরা এই ভিডিওটা দেখা কন্টিনিউ করো, আর যদি তোমাদের মনে হয় যে আমি বোঝাতে পারছি, স্যারের কাছে পড়তে ভালো লাগছে, তাহলে ডেফিনেটলি তোমরা আমার অফলাইন বা অনলাইন ক্লাস করার জন্য ডেসক্রিপশনে দেওয়া গিভেন নম্বরে কন্টাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ।